দেখেন অনেকে যারা বলেন যে আগের ঘটনাগুলো আরো ভয়ের ছিল, এই ঘটনাটা অলমোস্ট কাছাকাছি। দেখুন ভয় লাগে কিনা আমরা শুরুতেই কথা বলবো আমাদের প্রথম অতিথির সাথে। আপনার নামটা একটু বলবেন প্লিজ। আর ভাই আচ্ছা, মিরপুর থেকে এসেছি। ধন্যবাদ রাসেল ভাই। মোস্ট ওয়েলকাম। ভাই। আপনি একটা জিনিস আমাকে প্লিজ একটু বলবেন কাইন্ডলি, যে আপনি বলছিলেন যে ওখানে নানান রকমের এরকম এক্সপিরিয়েন্স প্রতিনিয়তই আপনাদের হতে থাকে, এবং আপনি যখন স্টুডেন্ট তখন তো আপনি স্টুডেন্ট ছিলেন যখন প্রথম এক্সপিরিয়েন্স করেন আপনার ঘরের জানালা দিয়ে কিছু একটা না, হ্যাঁ সেটাই, মানে জানালা থেকে এক্স্যাক্টলি। আমরা ওই ঘটনাটা একটু শুনি। ওকে ফাইন। আমি যখন ক্লাস 6 বা 7 এ পড়ি তখন 1993 বা 4 এর কাহিনী বলতেছি। তো আমার রুমটার পাশে ছিল, মানে ওখানে একদম খোলা জায়গা ছিল। হ্যাঁ, ওখানে অনেক কিছু দেখা যেত খোলা। তো পাশেই ধরেন একটু পাশেই গাছ টাছ ছিল আর কি। তো আমি যেটা দেখতাম অনেক রাত পর্যন্ত পড়তাম। তো পড়ার সময় দেখতাম যে হঠাৎ করে একদিন আমার খেয়াল হলো যে আমার পাশ দিয়ে বেশ কিছু দূরে একটা হঠাৎ করে কিছু একটা চলে গেল। আচ্ছা, হ্যাঁ চলে গেল। তো আমি প্রথমে খেয়াল করতে পারিনি। তো সেকেন্ড টাইমে যখন একটু মনোযোগ দিয়ে কি গেল দেখি, তো দেখার সময় দেখলাম যে বেশ বড় একটা, মানে বানরের মতন আমার কাছে মনে হয়েছে। এটা ধূসর রঙের একটা ইয়া ছিল তার গায়ে। হ্যাঁ, তো মনে হলো যে এরকম একটা কিছু গেল বানরের মতো। আমি সেকেন্ড টাইম যখন আমি দেখলাম ভালো করে, তখন দেখলাম না, একটা বানরের বড় একটা লেজ আছে, তখন ক্রস করে। এটা আমার ফার্স্ট যখন দেখলাম, তো তারপরে হয়তো কি আমি অনেক দুঃস্বপ্ন দেখতাম। হ্যাঁ, আমার কাছে অনেক ভয় লাগতো দুঃস্বপ্ন গুলো দেখতাম। স্বপ্নগুলো কেমন ছিল? এরকম ছিল, সেগুলো ধরেন আমি দেখতে পাচ্ছি যে আমাকে কেউ একজন ডেকে একদম নদীর পাড়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম যেতে যাচ্ছিল, জোর করে নিয়ে যাচ্ছে, জোর করে নিতে যাচ্ছে, আমি যেতে চাচ্ছিল। তখন দৌড় করতে করতে গিয়ে দেখতাম যে ঘেমে উঠে গেছে। তো বেসিক্যালি এরকম হয়তো। তো আমি কিছুদিন ইউজ টু হয়ে যাই এটার পরে। তো একদিন যেটা হইলো সেটা হচ্ছে, তো আমি শুয়ে আছি গরমের দিন, জানলাটা খোলা। তো হঠাৎ করে দেখা গেল যে আমার গায়ে একটা ঠান্ডা বাতাস আসতেছে। হ্যাঁ, আমার গায়ে লাগতেছে বাতাসটা। তো ভোরের দিকে 4টা 5টা 4টা 4:30 হবে, তো এরকম সময়। তো আমি মানে ঘুম ভেঙে গেল। তাকে দেখলাম যে ঠিক আমার বিছানায়, আমার বালিশে, ইনফ্যাক্ট আমার বালিশে কেউ একজন শুয়ে আছে, ওর নিঃশ্বাসটা আমার গায়ে পড়তেছে। ও মাই গড। তো নিঃশ্বাসটা যখন পড়তেছে, তো তখন আমি চেয়ে দেখি যে আমার বালিশে একটা চিকন একজন বুড়া করে মানুষ, এখনো মনে আছে, চিকন, অনেক চিকন, আমার দিকে তাকায় আছে। জাস্ট তাকিয়ে আছে আপনার দিকে। তো আমি প্রথমে চোখ বন্ধ করে ফেলি। চোখ বন্ধ করার পরে আবার যখন তাকাই, তো দেখা গেল যে না, স্টিল সে শুয়ে আছে এবং আমার দিকে কড়া আসলে তাকিয়ে আছে। এটা আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার নিশ্চয়ই না, এবং এই ভদ্রলোককে নিশ্চয়ই আপনি এর আগে কোনোদিন না না না, স্টিল আমি ওনাকে কোনো সময় দেখিও নাই। তো এটা আমার পাঞ্জাবিটা ছিল অ্যাশ কালার, এরকম আমার এতটুকু মনে হচ্ছে। এটা করার পর আমি খুব ভয় পেয়ে যাই, স্বাভাবিক। এবং ভয় পেয়ে আমি দৌড়ে আম্মার রুমে চলে যাই। তো সকালবেলা আমি বলি যে এরকম এরকম আমি খুব ভয় পাইছি, তো এইরকম আমি দেখেছি। হ্যাঁ, তো আমার বড় ভাই আছে, তো ও আবার বলছে তুই কি দেখছিস, এটা তো এরকম হইতে পারে না। তো ও আবার কয়েকদিন পর মেহমান আসার জন্য ও আবার ওই রুমে স্টে করে, আমার রুমে আর কি। হ্যাঁ, স্টে করার পরে সকালবেলায় ও উঠে, মানে খুব গম্ভীর। আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো বললো যে এরকম, যে আমি তো একটা কিছু দেখছি। কি দেখছো? যে এরকম খুব বুড়া মতন, মাথায় টুপি আছে। ও বললো সেটা ছোট বাচ্চা নেই। ঠিক ভোরের সময়, আমি যেটা সময়, সেই সময়টা দেখেছি 4টা থেকে 5টা, ওই সময় জানলা দিয়ে ওই বুড়া আর ছেলেটা ওকে ক্রস করে একবার যায়, মানে খাটের এই পাশে আসে, আবার ক্রস করে ওই পাশে যায়। হ্যাঁ, তো এরকম চলতেছে। তো ওইটা দেখে ও খুব ভয় করে। স্বাভাবিক, স্বাভাবিক। তো এসে আমাকে এটা আমাদেরকে বলে যে এরকম দেখেছে। ইনফ্যাক্ট কয়েকদিন পরে আব্বাও আমার রুমে, ওই রুমেটায় থাকে। তো আব্বা কিন্তু সকালবেলায় মানে বলে যে কি দেখেছে সেটা বলে না, বাট সে যে ভয় পেয়েছে সেটা বলে, যে আমি একটা কিছু দেখে ভয় পেয়েছি এই রুমে। বাট কি দেখেছে হয়তো আমরা ভয় পাবো বলে আমাদের সাথে শেয়ার করে না। তো এরকমই ছিল আর কি ওই সময়টা। তো এই রুমটা নিয়ে আরেকটু আমি বলি রাসেল ভাই, যেটা হচ্ছে আমার আমার ব্রাদার ইন ল ছোট ছিল তখন, 13-14 বছর বয়স, চাকবুই। ও কি করেছে, ও আমার ওই রুমে শুয়েছিল একদিন রাতের বেলা। তো আসার পরে সকালবেলা আমার কাছে, ভাইয়া তুমি আমার জানলা ধরে টানাটানি করেছো হাত। হ্যাঁ, তা আমি বললাম এটা কিন্তু কোনোভাবে সম্ভব না, যে আমার বাইরে তো কিছুই নেই, আর ওখানে দাঁড়ানোর কোনো স্টে করার মতন কোনো জায়গাও না যে স্টে করে ওখানে দাঁড়ানো যাবে। আমি বললাম না, এটা তো হতে পারে না। আমার ওয়াইফকে বললাম যে এটা ও কি বলতেছে, এটা তো হইতে পারে না। ও তো বলতেছে ছোট, না না এরকম, তো তুমি টানতেছো না, আমি টান। এটা
ঘটনার পরে কিছুদিন এই লাস্ট জুনে যেটা এই বছরের জুনে যেটা হয়েছে সেটা আসলে খুবই ভয়াবহ। আমি খুবই ভয় পাইছি এটাতে। আমার বেবি যেটা 5 years old, তো ও মানে জুনের 28-29 তারিখ আমার ডেটটা মনে আছে। তো ওই রাতে 2টার সময় কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে। তা এলাকায় একটা হয়তো বা খুব মেজর একটা প্রবলেমের জন্য তো আসতেছিল না, আমার আইপিএস এরিয়াটাও শেষ হয়ে গেছিল। তো ভোরের বেলা আমি ওই রুমটায়, হ্যাঁ, তো আমার বেবিটাকে নিয়ে বাতাস আসতেছে, জানলা খোলা, তো এরকম শুয়ে আছি। ও একটা সোফা শুয়ে আছে জানলার বরাবর, আর আমি তার ঠিক পাশেই একটা সোফার মধ্যে হেলান দিয়ে আছি। তো ও ঘুমায় নাই, আমি বাতাস করতেছি, খুব গরম, জুন মাসের গরম। তো ইনফ্যাক্ট ও আমাকে হঠাৎ করে বলতেছে যে বাবা দেখো, একটা জানালার পাশে কি জানি একটা দাঁড়ায় আছে, তো মানুষের মতন আমাকে দেখো 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 বাবা দেখো, এটা বলছে। আমি হঠাৎ করে সে কি দেখতেছো, বলছে এই যে মানুষ ওই যে জানালার পাশে যে দাঁড়ায় আছে। তা আমি ওদিকে না তাকায় ওকে জাস্ট ফুলে নিয়ে একদম বেডরুমে চলে আসছি। আসার পরে ওয়াইফকে বললাম, তো ওয়াইফ তো আঁচু করতে পারছে যে এটা কি, দোয়া দূর পরে দিল। সকালবেলা জিজ্ঞেস করেছি যে বাবা তুমি কি দেখেছো, বলে বাবা যে এরকম একটা মানুষের মতন বড় গোল একজন, হ্যাঁ, চোখগুলা লাল লাল উঠতেছিল। ও বলছে মানুষটা উঠতেছিল। ইনফ্যাক্ট ওর এখনো মনে আছে 5 এটা। বছরের বাচ্চা, জি, জি। সেটা হচ্ছে একটু ছোট হলে Right. হয়তো তার হচ্ছে ইমাজিন করে কোনো কিছু বলতে পারে বা এমনিতে, কিন্তু 5 বছরের বাচ্চার জন্য আবার কোনো কিছু বানিয়ে ওইভাবে বলাটা না 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 না, ও যে কিন্তু সিরিয়াসলি যখন বলছে সেটা বোঝা গেছে। বোঝা গেছে হ্যাঁ, এবং এবং তখন ও তো ভয় পায়নি, ও জিনিসটা বুঝতে পারে যে something কি একটা হইতেই পারে এরকম। এক্স্যাক্টলি, এবং আপনি জানেনই এই বাসাতে আগে থেকে অনেক কাহিনী আছে। That's right. এবং আমি খুব অবাক হয়েছিলাম অফ এয়ারে যখন আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি যখন এই ঘটনাগুলো ফেস করছেন, আপনি বলেন যে বিয়ের পরে আপনি বাসার উপর তলায় উঠে এসেছেন Right, right. এবং কিন্তু আসলে হ্যাঁ, হ্যাঁ। 3 তলায় চলে এসেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে ওই রুমটার কোনো কিছু করেননি, আপনারা কোনো সমাধান করেননি। আপনি বলছিলেন, খুব অবাক হয়েছি আমি, যে না আমার অভ্যাস হয়ে গেছিল। আসলে ইউজ হয়ে গেছে, কারণ আমরা তো একদম ওই স্থানীয় লোক তো রেগুলার আপনার সাথে এখানে এসে শুয়ে আছেন, বুঝতে পারছেন যে পাশে কেউ আছে, কিন্তু আপনি তখন পরে ভাবছেন যে এটা ছাড়া কোনো উপায় নাই, আপনি এইভাবেই সময়গুলো ইউজ হয়ে কাটাচ্ছেন। গেছিলাম। ইউজড টু হয়ে গিয়েছিলেন। ও মাই গড, এটা আসলে আমি আরেকটা ছোট্ট কাহিনী বলি, যেটা আমরা হচ্ছে কাহিনী আবার শুনবো, আপনার কাছে আবার আসবো। আচ্ছা। হ্যাঁ, ওই বাসায় অনেক কাহিনী আছে, সেই কাহিনীগুলো আমরা শুনবো। আরো কিছু কাহিনী আছে মাঝখানে আমরা যেগুলো শুনে আসতে চাই। তো যাই হোক, আমরা মনে হয় যে অলরেডি ভূত এফএম জমে উঠেছে। একটা মেইল না পড়লে না, এখন মেইলটা পড়লে আরো জমজমাট হয়ে উঠবে। আমি মাসুমকে বলেছি যে ভাই এই মিউজিক করছেন, সবাই খুব প্রশংসা করছে, ফাইন, কিন্তু বেশি করার দরকার নাই। ধরেন যে ঝিঝি পোকা লাগিয়ে দিলেন, তখন আমি বললাম আবার যে ভাই আমরা এখন ঢাকার বাইরে, এরকম একটা ফিল চলে আসতে পারে। বাট আমরা ঢাকার বাইরে কয়েকটা শো করেছি, আমি এত চেষ্টা করেছি, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, কিন্তু মাইক্রোফোন ক্যাচ করছে না। লাইভ করতে গেছি আমরা, যেহেতু থাকে না সিনেমা বা মুভিতে বা যে কোনো জায়গায় আমরা দেখি যে হ্যাঁ কোন জায়গায় গল্প করছে, গল্প করতে গেলে চারিদিকে ঝিঝি পোকা এরকমটা শব্দ হচ্ছে। আমরা কতবার কি বলবো লাইভ করতে গেলাম, এরকম কোনো সাউন্ড কিন্তু আসে না। এগুলো স্টুডিওতে ক্রিয়েট করে হয়তো দেওয়া যাবে। এনিওয়েজ, যাই হোক, আমরা একটা ঘটনায় যাই, এবং ঘটনাটা খুবই আজব টাইপের, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে তৌসিফ আহমেদ। তিনি পাঠিয়েছেন মুর্শিদাবাদ থেকে, এবং ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ, ইন্ডিয়া। আমি তার ঘটনাটা পড়ছি তার মতো করেই। লিখেছেন, আমার ঘটনাটি পড়ে শোনানো হোক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, প্রথমেই আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার এই প্রথম পাঠানো মেলটি আপনি মেলটি আপনি পড়তে পারেন আর কি, এবং ইনশাল্লাহ আমার দোয়া কবুল হবে। আমি ইন্ডিয়াতে থাকি, বাট আমার বাড়ি বাংলাদেশ বর্ডারের খুব কাছেই, জাস্ট একটা পদ্মা নদী মাঝামাঝি। আমরা এপারে থেকে আপনাদের ওইখানকার মানুষদের বাড়ি ঘরগুলো দেখতে পাই। আল্লাহ পৃথিবীর সব মানুষকে সুস্থ রাখুক। যাই হোক, আমার ঘটনা শুরু করি। এই ঘটনাটি আমার নানার সাথে ঘটেছে। তিনি আজ এই পৃথিবীতে নেই। আমার নানা একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন। নানার বাড়ি থেকে মসজিদটির দূরত্ব ছিল প্রায় 1/2 কিলোমিটার হবে। মসজিদটি ফাঁকা মাঠের মধ্যে ছিল। সেখানে বাড়ি ঘর ছিল না, কিছুটা দূরে কয়েকটি বাড়ি ছিল, এবং মসজিদটির বাম পাশ থেকে কিছুটা গেলে সেখানে কয়েকটি পুরনো আম গাছ ছিল। নানা রোজ ভোর রাতে ফজরের নামাজ পড়তে যেত সেই মসজিদে, এবং একদিন রাত্রে খাওয়া দাওয়ার পর নানা ঘুমাতে গেলেন। প্রতিদিন নানার ঘুম ভাঙে মোরগের ডাক শুনে। তো হঠাৎ নানার মোরগের ডাক শুনে ঘুম ভেঙে গেল। নানা তাড়াতাড়ি উঠে গিয়ে উযু করে মসজিদে গেলেন, রওনা দিলেন মসজিদের দিকে এবং ফজরের নামাজ পড়ার জন্য। মসজিদে গিয়ে নানা প্রথমে আজান দিলেন এবং তারপর নামাজ পড়লেন। নানা একটা জিনিস লক্ষ্য করলেন, আজ কেউ নামাজ পড়তে আসেনি।
হঠাৎ নানা মসজিদের দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 1:30 বাজে। নানা সঙ্গে সঙ্গে ভাবলেন যে অনেক ভুল হয়ে গেছে। নানা দোয়া পড়তে পড়তে মসজিদ থেকে বাইরে বেরিয়ে এলেন। নানা খুব সাহসী ছিলেন। তিনি ভাবলেন যে পাশেই তো আম গাছ গুলো আছে, গাছের পাকা আম পড়ছে কিনা তাই ভেবে সেই পুরনো আম গাছের কাছে যেতে দেখলেন পূর্ণিমা ছিল বললে রাস্তায় চলতে অসুবিধা হচ্ছিল না। নানা আম গাছের কাছে গিয়ে দেখলেন প্রচুর পাকা আম পড়ে আছে, আর চারিদিকে পাকা আমের সুগন্ধে ভরে আছে। নানা কাছে গিয়ে একটা আম তুলতে গেলেন, বাট আমগুলো মনে হচ্ছে দূরে সরে যাচ্ছে। কিছুতেই আমগুলো নানা ধরতে পারছিলেন না। হঠাৎ নানা দেখলেন গাছের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, যার মাথা নেই এবং পুরো শরীর আছে। নানা একটু ভয় না পেয়ে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। তারপর এক দৌড়ে ছুটে গিয়ে সোজা মসজিদে প্রবেশ করলেন। পরের দিন নানাকে সেন্সলেস অবস্থায় মসজিদে পাওয়া গেল। নানার জ্ঞান ফিরলে নানা সব ঘটনাগুলো আমাদেরকে বলেছিলেন। সবকিছু ঠিক ছিল, বাট এর কয়েক সপ্তাহ পর নানা অদ্ভুত আচরণ করতে থাকলেন। নানা প্রতিদিন রাত 1:30 সময় সেই গাছতলায় গিয়ে আজান দিতেন এবং গভীর রাতে সবাইকে নামাজ পড়তে যেতে বলতেন। নানা আস্তে আস্তে পাগল হয়ে গেলেন। এর কিছুদিন পর নানা মারা যান। এই ছিল ঘটনা, আমার জীবনের অদ্ভুত ঘটনা। আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। এরকম আম কুড়ানো নিয়ে আমরা অনেক ঘটনা শুনেছি, মানুষ দেখা যায় শুনেছি, কিন্তু ফিরে আসার পরে তিনি বুঝতে পারেন যে কোন একটা ঘটনা ঘটেছিল যার জন্য আমি সেখানে গিয়েছিলাম এবং নিশ্চয়ই কেউ প্ররোচিত করেছিল বা নিশ্চয়ই কেউ কোন একটা ভুল হয়েছিল আমার। কিন্তু তারপরে রেগুলার সেখানে যাওয়ার জন্য এরকম অদ্ভুত আচরণ করা, সেই আম গাছটির নিচে গিয়ে আজান দেয়া, গভীর রাতে সেখানে গিয়ে নামাজ পড়া, কাদের নিয়ে নামাজ পড়তেন, কেন বারবার ছুটে যেতেন সেই আম গাছটির নিচে, কি দেখতেন ওখানে, কি দেখেছিলেন ওখানে, এবং কি তাকে এত বেশি আকৃষ্ট করেছিল, কাদের নিয়ে নামাজ পড়তেন সেখানে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমার ধারণা তৌসিফ আহমেদ দিতে পারবেন না। তৌসিফ আহমেদ আমাদের মেইলটি করেছেন মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ইমেইলের জন্য। এই ছিল ঘটনা। এবং আপনারা অনেকেই আমাদের বলেন যে শহরের ঘটনার চাইতে গ্রামের ঘটনা ভালো লাগে, অনেকে বলেন শহরের ঘটনা ভালো লাগে। এই ধরনের নানান ধরনের ব্যাপার স্যাপার কিন্তু আপনাদের মধ্যে আছে। আমি আপনাদের একটা কথা বলবো যে আমি কিন্তু সবসময় চেষ্টা করি শহর গ্রাম সবকিছু মিলিয়ে রাখতে। একটু খেয়াল করে শুনলে দেখবেন প্রতি এপিসোডেই এরকম শহর গ্রামের অর্থ। আমি এখন যে ঘটনাটা বললাম এটা কিন্তু একদম পুরোপুরি গ্রামের একটা ঘটনা, তাই না? সজীব ব্যানার্জি আমাদের লিখেছেন যে ঘটনাগুলো আচ্ছা ভাই জোস লাগছে। রাতুল খুলনা থেকে লিখেছেন ভয় লাগবে তো ভাইয়া, কি মনে হয় আপনার? আমাদেরকে এছাড়াও পালকি মাসুম তেজগাঁও থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন হানিফা টুইন টাওয়ার থেকে, লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে ইসমাইল SMS করেছেন এবং লিখেছেন ভাইয়া আমি নোয়াখালী থেকে বলছি, আমি এবং আমার খালাতো ভাই মাইনুল ভূত এফএম শুনছি। পরি লিখেছেন যে কালকে তার বিয়ে, কংগ্রেচুলেশনস, এবং আপনার নতুন জীবন অনেক সুন্দর হোক সেটাই আশা করবো। এবং নওয়াফ সাদমান আমাদের লিখেছেন এবং তিনি বলছেন যে তিনি শুনছেন আমাদেরকে, জোস হচ্ছে তাই লিখেছেন। লিটন মিরপুর থেকে লিখেছেন নাইস স্টোরি। আমাদেরকে এছাড়াও ঢাকা থেকে লিখেছেন, আচ্ছা পড়তে পারলাম না SMS টার, নাম লেখেননি। আমাদের খুলনা থেকে নাহিন SMS করেছেন। নিশাদ মাইমুন সিং থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SM জাহিদ SMS করেছেন কেরানীগঞ্জ থেকে। শরাফ আমাদের SMS করেছেন নওগাঁ থেকে। সুমন জ্যাকসন হাসনাবাদ থেকে আমাদের SMS করেছেন। প্রিয়াঙ্কা কেরানীগঞ্জ থেকে আমাদের SMS করেছেন। তন্ময় রয় বেইলি রোড থেকে আমাদের SMS করেছেন। সুব্রত আমাদের SMS করেছেন ঈশ্বরগঞ্জ থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন রাজীব। জয় আমাদের SMS করেছেন। আমাদেরকে আয়াতুল ইসলাম চয়ন SMS করেছেন আর অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে চলে যান bhutfm@radio40.fm এই অ্যাড্রেসে এই মেইল করে ফেলুন আমাদেরকে। আর যদি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান চলে যান www.facebook.com/radio.40, www.facebook.com/bhutfm.russell, এবং সেখানে গিয়ে আপনি নাম লিখে সেখানে গিয়ে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, আপনার কোন ঘটনা কেমন লাগছে সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমি ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকে আমার সাথে এখন কানেক্টেড রয়েছেন, সেই ঘটনাতে পরে আসবো। আপাতত যেটা করব আমাদেরকে ছোট্ট বিরতি নিতে হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো একটা অদ্ভুত ঘটনা নিয়ে। তার আগে একটা কোয়েশ্চেন করে যায়, যদি হঠাৎ করে আপনি না চাইতেই অনেক টাকা পেয়ে যান, কেমন লাগবে আপনার কাছে? ভালো লাগবে না ভয় লাগবে? সেই ঘটনা নিয়ে আসছেন একজন, তবে তার আগে ছোট্ট একটা বিরতি।
আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। চলছে ভূত এফএম। সারা পৃথিবীর মানুষ শুনছেন একটা ফেসবুকের কমেন্ট না পড়ে পাচ্ছি না। জসিম মুন্সি আমাদের লিখেছেন সিঙ্গাপুর পাইলিং সাউথ পয়েন্ট স্কিলস সেন্টার থেকে তারা 30 জন একসাথে বসে ভূত এফএম শুনছেন। ফেসবুকে আমাদের www.radio.ফুর্তি এখানে কমেন্ট আছে, আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, এত দূর থেকে শুনছেন, আপনারা নিশ্চয়ই ফুর্তি অ্যাপ ব্যবহার করে শুনছেন এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। মেইলের গল্পগুলো অসম লাগলো আমাদের লিখেছেন এইখানে সামিউল আহমেদ শিশির, এবং আমাদেরকে রায়ান মাহফুজ লিখেছেন অনেকদিন পরে প্রথম শুনছেন, আশা করছেন আশা করছি ভালো হবে, বাকিটা শুনে বলবো। অফকোর্স আমাদের জানাবেন যে কেমন লাগলো আপনার। এবং আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে শুনছেন আমি আকাশ বলছি, এবং এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের এখানে কমেন্ট করেছেন। এবং দেখতে পাচ্ছি যে রাসেল ভাই অনেক ভয়ের ছিল, মানে যে ঘটনাগুলো শুনুন সেটা মনে হয়। এবং আজকের এটা লিখেছেন এমডি রানা আহমদ, এবং মেঘ বালক আশিক লিখেছেন আজকে ভূত এফএমটা অসম হবে ইনশাল্লাহ, তিনি আশা করছেন সেটাই। আমাদেরকে ফারিয়া সুলতান লিখেছেন স্টোরি পাঠিয়েছে, এটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell সেই পেজে স্টোরি পাঠিয়েছে, বাট আপনারা পেয়েছেন কিনা বুঝছি না। আমরা প্রত্যেকটা স্টোরি ইনশাল্লাহ পাই, যদি আপনি ইমেল অ্যাড্রেসটা ঠিক লেখেন ডেফিনেটলি সেটা আমরা পেয়ে যাব। এবং ঘটনা সিলেক্ট হলে অবশ্যই অবশ্যই আপনি সেটা জানতে পারবেন বা আপনি সেটা শুনতে পাবেন। আমাদেরকে এছাড়া আরো অনেকেই লিখেছেন, আমাদেরকে খান নাইম লিখেছেন রাসেল ভাই আজকের কাহিনীগুলো চরম, ইনশাল্লাহ আরো ভালো ভালো কাহিনী একটু পরে আপনারা শুনতে পাবেন। এবং যে ভাইয়া শুরু করেছিলেন আরজু ভাই, তার কাছে আরো মানে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা আছে, তার ঘটনা অনেক, এবং এরপরে পুরান ঢাকার বেশ কিছু ঘটনা আছে, সেগুলো আপনারা শুনতে পারবেন, তারা ওয়েট করছেন এখনো। সো আজকে রাতটা আমাদের সাথে আপনাদের আরেকটু বেশি জেগে থাকতে হবে, এটাই আশা করবো আপনারা জেগে থাকবেন, সেটা করবেন আমাদের জন্য। যাই হোক, আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। টাকার যে বিষয়টা বলছিলাম, এই ঘটনাটা কিন্তু ভয় পাবেন কিনা জানি না, তবে খুব অদ্ভুত। এরকম ঘটনা আগে কখনো শুনেছি বলে আমার তো মনে হয় না। আমরা ঘটনাটা শুনে ফেলি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ। আমি আসছি শ্যামলী থেকে, ঢাকা শ্যামলী থেকে। ঢাকা শ্যামলী থেকে। আপনার ব্যাকগ্রাউন্ড একটু বলেন, আপনি কোথায় পড়াশোনা করেছেন? প্রথমে ধন্যবাদ রাসেল ভাই আপনাকে, এবং মাসুমকে ধন্যবাদ, মাসুম ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমি বলছি, আমার ব্যাকগ্রাউন্ড হলো আমি মূলত নোয়াখালীর ছেলে, ছোটবেলায় নোয়াখালীর ছিলাম। এরপর আমার বয়স যখন 8 বছর, তখন আমি চট্টগ্রাম লেখাপড়ার জন্য চলে যাই, সেখানে আমি লেখাপড়া করছি 4 বছর। তারপর আবার আমি ঘটনাক্রমে নোয়াখালীতে লেখাপড়া করি। কিসে পড়াশোনা করেছেন? আমি চট্টগ্রাম লেখাপড়া করছি মাদ্রাসাতে, ওকে, সিটিয়া মাদ্রাসা। তার মানে আপনি নিশ্চয়ই অনেক কিছু জানেন, রাইট? হ্যাঁ, ওকে, আপনার ঘটনা শুনি আমরা। আমার ঘটনাটা হলো, আসলে আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করি তখন তো ছোট, আমার 8-9 বছর বয়স ছিল, ওই বয়সে আমি সেখানে লেখাপড়া করি। আচ্ছা, আমরা 3 ভাই 1 বোন। আমার 2 ভাই তখন চট্টগ্রামে, ওখানে 16 শহর পাশে, অল্প ডিফারেন্স। আমার মাদ্রাসা থেকে ওখানে থাকেন, ওখানে কাজকর্ম করতেন। আমি চট্টগ্রাম ফয়েজ লেক, এখন যে চিড়িয়াখানা এবং ফয়েজ লেক, তার পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় লেখাপড়া করতাম, নুরিয়া কমপ্লেক্স। তো এই ভাইয়েরা আমাকে প্রতি সপ্তাহে, পাকে পাকে দেখা যেত কোনো সপ্তাহে মিস হতো, ওনাদের কাজের চাপ থাকলে বা 1 সপ্তাহ পর আসতেন, এসে আমাকে দেখাশোনা করে যেতেন এবং আমার খরচের জন্য কিছু টাকা দিতেন। আচ্ছা, সেটা অনেক আগের কথা, তো আসলে খরচের টাকাটার পরিমাণ হয়তো 10 টাকা, 15 টাকা, 20 টাকা এভাবে দিতেন। তো দেখা গেছে আমি পুরো সপ্তাহ খরচ করার পর সপ্তাহ শেষে এসে আমার পকেট খালি হয়ে যেত। তখন একটু আপসেট হয়ে থাকতাম, এখানে মা বাবা নাই, কেউ নাই, একা আছি, ইচ্ছে মতো খরচ করতে পারতেছি না, বা একটা খাওয়ার জিনিস মন চালো অন্যরা খাচ্ছে, আমি খেতে পারতেছি না, এভাবে আমি একটু আপসেট হয়ে বসে থাকতাম। আচ্ছা। তো এই ঘটনাটা হলো, একদিন আমি বিকেলবেলা আসর নামাজের পরে, আগে একটু রাস্তা বলিনি, সেটা হলো মাদ্রাসাটা আমাদের যেটা ছিল পাহাড়ি অঞ্চল তো চট্টগ্রাম, আমাদের মাদ্রাসাটা ছিল 3 স্তরে। নিচে একদম যেটা গ্রাউন্ড ফ্লোর, নিচে যেটা সেটা মাদ্রাসা ভবন, আবাসিক ভবন এগুলো ছিল। তার থেকে একটু উপরে 15-20 হাত উপরে পাহাড়ের উপরে ছিল মসজিদ এবং মাজার। তার পাশে আর একটা পাহাড় রয়েছে, আরো উঁচু সেটা। আচ্ছা। তো আমি বিকেলবেলা সাধারণত মসজিদের সামনে বসে আছি, বসে বসে চিন্তা করতেছি, টাকা নাই, কিছু খেতে পারতেছি না, খারাপ লাগতেছে। এমন সময় আমার কাছে হঠাৎ মনে হলো যেন তার পাশেই, মসজিদের পাশে একটু খালি স্পেস আছে, ওই স্পেসটাতে গেলে আমি কিছু টাকা পয়সা পাবো, বা আমার খরচের টাকাটা এখানে আছে বলে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এটা আসলে কল্পনা মানুষ যেভাবে করে সেভাবে মনে হঠাৎ করে আপনার মাথায় আসে যে এখানে টাকা আপনি পাবেন, এরকম কিছু? হ্যাঁ, হঠাৎ এরকম কিছু হঠাৎ করে মাথায় আসে? হঠাৎ করে মাথায় আসে। তার আগে পর্যন্ত আপনি ওটা নিয়ে কিচ্ছু না, ভাবছিলেন তখন না? আমি এটা নিয়ে আমি ভাবতেছিলাম আমার টাকা নেই, আমার খরচ করতে পারতেছি না। আচ্ছা।
পরে যেভাবে ভাবা তখন আমি চিন্তা করছি টাকা ওখানে পাবো, আর একটু 15-20 সামনে আমি এগিয়ে গেলাম, যাওয়ার পরে ওখানে ঘুরতেছি, টাকা পাবো, টাকা আছে মনে হচ্ছে, দেখতেছি না। হঠাৎ একটু বাতাসের সাথে দেখলাম যে একটা 2 টাকার নোট বাতাসে একটু নড়ে উঠলো। তখন আমার চিন্তা এবং বাস্তবতার সাথে মিল পেলাম যে হ্যাঁ, এই টাকাটাই মনে হয় আমি পাচ্ছি, এই টাকাটাই আমার জন্য। আমি গিয়ে টাকাটা নিলাম, নিয়ে টাকাটা আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা, না কেউ নাই। আমাদের ওই মাদ্রাসাতে তখনও 200 উপরে ছাত্র আছে, কেউ আমার পাশে না, সবাই নিচে মাঠে খেলা করতেছে। আমি টাকা রাস্তা পকেটে নিলাম, নিয়ে আমি ওখান থেকে সোজা হেঁটে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। নিচে নেমে আমি আমাদের ওখানে যে গেট লোক আছে তাকে বলে আমি বাইরে গেলাম, 2 টাকার আমি খরচ করলাম। এবং সেখানে আমার 2জন কাজিন ছিল, ওদেরকে আমি কিছু তাদের সাথে শেয়ার করলাম। আমার চিন্তা হলো যদি আমি ওদেরকে বলি, ওরাও বলবে যে হ্যাঁ তুমি 2 টাকা তো পেয়েছো, এটা দিয়ে কিছু কিনেছো, আমরা সহ খেয়ে একসাথে। এগুলো আমি তাদের সাথে শেয়ার করলাম। ঠিক, ওটা খেয়ে আমি আছি আমার মতো, এই নিয়ে আমি আর চিন্তা করছি না, 2 টাকা পেয়েছি, খরচ করেছি। নেক্সট ডে ঠিক একই টাইম আসর নামাজের পরে সবাই খেলা করতেছে, আমি বসে বসে চিন্তা করতেছি আজকে তো আমার আবার খরচের টাকা নেই। সেম একইভাবে আমার কাছে কল্পনার মতো মনে হচ্ছে হ্যাঁ আমার জন্য ওখানে তো টাকা আছে, কতবার কি আসবে সেটা জানি না। আমি আবার হেঁটে ওখানে গেলাম, গিয়ে দেখি যে ঠিক ওইভাবে একটু খোঁজাখুঁজি পরে এক জায়গাতে 2 টাকার একটা নোট পড়ে আছে। আমি নিলাম, নিয়ে আগের দিনের মতো খরচ করলাম, খেলাম যখন যেটা মন চাচ্ছে। এবার আমি মোটামুটি রেগুলার পাওয়া শুরু করছি। এখন এবার পেতে পেতে কিছুদিন ফেলাম, পাওয়ার পরে দেখি যে আরেকদিন আমি এবার যাওয়ার পরে দেখি যে 5 টাকার একটা নোট এক্সট্রা নিলাম, খরচ করলাম। এখন আমার ভাইয়ারা আসলে তাদেরকে আর আমি চাপ দিয়ে টাকার কথা বলি না, কারণ আমার তো খরচের টাকা এখান থেকে চলে যাচ্ছে, আপনি পেয়ে হ্যাঁ, যাচ্ছেন হ্যাঁ, টাকা। পেয়ে যাচ্ছি। এবং আমার যে 2জন কাজিন আছে তারা আমাকে সবসময় বলে তুই টাকা পাস করে। আমি বললাম ভাইয়ারা আসে আমাকে টাকা দিয়ে আমি খরচ করি, তাদের আচ্ছা সাথে কিন্তু আমি স্বীকার করি না। আচ্ছা। পরে 5 টাকা পেলাম, খরচ করতেছি, এভাবে আবার 5 টাকা করে কন্টিনিউ আমি পেয়ে যাচ্ছি। সময় ব্যবধানে সেটা হয়তো 2-4 মাস পাওয়ার পর 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা এভাবে আমি পাওয়া শুরু করছি। আচ্ছা। এবং আমি খুব সুন্দরভাবে টাকা আমার খরচ হতেছে। এবং আমার স্পষ্ট খেয়াল আছে তখন আমি এখান থেকে টাকা জমিয়ে আমার আম্মুর জন্য টাকা পাঠাইছি চিঠির ভিতরে, চিঠি খামে করে। আচ্ছা। টাকা পাঠানোর পর আমার আম্মা খুশি তো হয়েছে এবং জিজ্ঞেস করলেন তুমি তোমার দিয়ে টাকা থেকে কি কেন দরকার। উনি কিন্তু এটা জানতেন আমার ভাইয়ারা আমাকে টাকা দিচ্ছে খরচের জন্য। আচ্ছা। তাহলে তুমি এখান থেকে কেন টাকা পাঠাইছো? আমি বললাম হ্যাঁ পাঠাইছি, আমার হিসাব তো হলো আমি আমার যা প্রয়োজন তা খরচ করে টাকাটা পাঠাইছি। খুবই অদ্ভুত ঘটনা কিন্তু এটা, মানে হ্যাঁ, এবার আমি 3 বছর ওখানে বাবা টাকা পেয়েছি। লাস্ট ওখানে আমি 100-200 টাকাও পেয়েছি। 3 বছর পরে হঠাৎ আমার বড় ভাইয়া বললো আমাদেরকে দেশে যেতে হবে। কেন ভাইয়া? আমার বড় ভাই এখনো চট্টগ্রাম আছেন, মোহাম্মদ ওমর ফারুক 16 সালে থাকেন উনি। তখন যে ডিপার্টে ছিলেন এখন একই সেনেটারি ডিপার্টে আছেন। তো উনি আমাকে বললো চট্টগ্রাম থেকে বললো যে আমরা নোয়াখালী চলে যাবো, চলো। কেন? বললো বাবা অসুস্থ। তো আমরা আমার মেজো ভাই ছিলেন, আমরা 3 ভাই চট্টগ্রাম থেকে চলে আসছি। এসে দেখি যে বাবা স্ট্রোক করছেন, হসপিটালে ভর্তি। বাবাকে দেখলাম, দেখে আমরা বাড়িতে আসলাম। আসার পরে তখন ফ্যামিলির সিদ্ধান্ত হলো ঠিক ঈদের আগ মুহূর্তে বাবার স্ট্রোকটা হয়েছে। আচ্ছা। চাঁদ আমাদের শেষ হলো, শেষ হওয়ার পর তখন ফ্যামিলির সিদ্ধান্ত হলো আমি আর চট্টগ্রাম যাওয়ার দরকার নেই, আমাকে নোয়াখালীতে আমাদের পাশের গ্রামে একটা মাদ্রাসা আছে ওখানে ভর্তি করা হবে। কারণটা হলো আমার 2 ভাই তখন চট্টগ্রাম, বাবা অসুস্থ হয়ে গেলেন, ফ্যামিলিতে বাজার সদা দেখার জন্য তো একজন লোক প্রয়োজন আছে। সেই হিসেবে সিদ্ধান্ত নিলেন, নিয়ে আমাকে ভর্তি করে দিলেন। কিছুদিন পরেই ভর্তি হওয়ার কিছুদিন পরে আমি আবার যখন টাকার জন্য আমার অভাবটা আমি ফিল করতেছি, তখন আমার কাছে মনে হচ্ছে তখন আমরা একটা পুরান বাড়িতে থাকতাম যৌথ চাচাদের সাথে মিলে। এখন আমরা আলাদা পাশে এসে নতুন বাড়ি করছি। ওই জায়গাটা তখন সম্পূর্ণ অনাবাদী ছিল, ফাঁকা ছিল এবং ওখানে মানুষ দিনও খুব কম যেতেন। বড় একটা তাল গাছ ছিল, ওটাকে সবার ভিতর ভয় ছিল তাল গাছে কিছু আছে, এটা চিন্তা করে কিন্তু ওখানে কেউ যেত না। গেল দিনে 2-1 জন একসাথে যেত। তো আমার কাছে ওই চট্টগ্রামের মতোই মনে হচ্ছে ওখানে গেলে আমি টাকা পাবো। এখন ঠিক আমাদের যে ঘর থেকে অল্প পূর্ব পাশে এখন ওটা ফাঁকা পড়ে আছে, ওই জায়গা থেকে আমি কিছু টাকা পাবো, এটা চিন্তা করে আমি আস্তে আস্তে, আমার কিন্তু আর ভয় করতেছে না, আমি হেঁটে ঠিক ওদিকে যাচ্ছি। আচ্ছা। গিয়ে ওখানে দেখি যে 50 টাকার নোট একটা পড়ে আছে। একটু বাতাসে আমি যে খুঁজতেছি, বাতাসে একটু নড়তেছে, তখন আমি নোটটা নিলাম। মানে আপনি বলছিলেন যে আপনাকে ওই আকর্ষণ করার জন্য একটা বলতে গেলে যে একটু কাঁপে। হ্যাঁ, না হলে তো সমান পড়ে থাকলে হয়তো আমি খেয়াল করতে পারবেন না, এই জন্য এটা কাঁপে।
এটা আমার ধারণা, আমাকে আকর্ষণ করার জন্য বা আমার দৃষ্টিটার দিকে যাওয়ার মানে আপনি জন্য। যেটা বলছেন এগুলো বিশ্বাস করা খুব কঠিন কিন্তু। সেটাই, আমি কিন্তু এগুলো কখনো আমার ফ্রেন্ডদের সাথে একদম ক্লোজ না হলে কারোর সাথে শেয়ার করিনি। এটা আমার কাছে মনে হয় এগুলো অদ্ভুত কথা, কিভাবে মানুষ বিশ্বাস করবে। বললে হয়তো আমাকে বলবো যে বানিয়ে কিছু মিথ্যা কথা বলতেছে। হুম। এই জন্য আমি আর কারোর সাথে শুধু আমার ফ্যামিলির সাথে শেয়ার করছি, ফ্যামিলির সবাই জানে। তো ওখানে যাওয়ার পর আমি 50 টাকা পেলাম, পেয়ে আমি আমার মতো খরচ করতেছি। ঠিক আবার হয়তো এক দুদিন পরে, তখন আর ডেইলি টাকা প্রয়োজন ছিল না, এক দুদিন পরে প্রয়োজন হচ্ছে, আবার ওখানে টাকা পাচ্ছি। এভাবে যখন আমি পাচ্ছি, পেতে পেতে সেখানে লাস্ট আমার স্পষ্ট খেয়াল আছে আমি 1000 টাকা পর্যন্ত পেয়েছি। ওরে বাবা, ওই সময় তো 1000 টাকা অনেক। হ্যাঁ, 1000 টাকার নোট ছিল না, দুটা 500 টাকা আচ্ছা। এভাবে পেতাম। তো আমি বেশ এভাবে পাচ্ছি, পেয়ে খরচ করতেছি। একদিন হলো কি, আমি অসুস্থ হলাম, আমার প্রচুর জ্বর। হুম। আমার ভাইয়ারা দুজন চট্টগ্রাম, বাবা আবার কন্ট্রাক্টর ছিল, তো উনি স্ট্রোকের পর একটু সুস্থ হয়েছেন, উনি সাতক্ষীরা কামালপুর একটা স্কুলের কন্ট্রাক্টরে পেয়েছেন, ওখানে চলে গেছেন। এখন আমাকে দেশের সাধারণ ডাক্তার দিয়ে হয়তো নাপা প্যারাসিটামল জাতীয় কিছু ট্যাবলেট খাওয়াচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমার বাড়িতে বোন এবং মা মা হতাশ, কি করবে, ডাক্তার দেখাতে পারতেছে না ভালো। তো আমি রাত্রে সন্ধ্যার পর 9টা-10টা বাজে, তখন আমি বললাম যে আম্মু আমি বাথরুমে যাব। আমার বললো ওকে। তখন আমি বাথরুমে গেলাম, গ্রামের বাড়ি তো, আমার ঘরের বাহিরে ছিল বাথরুমটা। আমি সেখান থেকে বের হয়ে আসলাম, এসে দেখতেছি আমার ঘরের সামনে, একটু কাছে বলে রাখি, সেটা হলো আমাদের ওই পুরান বাড়িতে তখন আমার চাচা সহ আমরা 4-5টা ফ্যামিলি থাকতাম। হুম। আমার ঘরের পাশে 4-5 হাতের ডিফারেন্স আর একটা ঘর রয়েছে। তো ওই ঘরের সামনে, আমার ঘরের সামনে একটা জায়গাতে কে বা কাহারা সেটা আমি বুঝতে পারতেছি না, দেখতেছি সাধারণত নাস্তার ট্রে গুলো যেভাবে হয় ওরকম একটা ট্রেতে করে অনেকগুলো টাকা ভান্ডিল করা গোছানো অবস্থা নিয়ে দাঁড়িয়ে আছে। মুখ দেখতে পাচ্ছেন আপনি, সেই যে যিনি দাঁড়িয়ে আছেন তাকে মুখ দেখতে পাচ্ছিলেন? না, ক্লিয়ার কিছু বুঝতে কিছু পারছি বুঝতে না, পারছেন তবে না। মনে হচ্ছে একটা মানুষের মতোই, কিন্তু টাকাটা দেখতে টাকাটা পাচ্ছেন না। একদম স্পষ্ট, টাকা এবং ট্রে এবং ট্রেটা। টাকা। হ্যাঁ, আচ্ছা। ট্রেটা একদম স্পষ্ট, আমি বুঝতে পারতেছি এখানে টাকা নিয়ে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম আম্মু দেখেন, আপনি তো আমার ওষুধের টাকা দিতে পারতেছেন না, আমার জন্য টাকা নিয়ে আসছি। তখন ওনাদেরকে এর আগে 1-2 বার বলা হয়েছে, পাকে পাকে বলছে আমি বাবা টাকা পাই। তো আম্মুর ভিতরে একটা ধারণা ছিল এই টাকাগুলো হয়তো ওই যে খারাপ জিন ভূত এগুলো আমাকে দিচ্ছে, টাকার লোভ দেখে একদিন আমার ক্ষতি করে ফেলবে বা আমাকে নিয়ে যাবে, এরকম কিছু আম্মুর ভিতরে ভয় ছিল। আম্মু আমাকে হাত ধরে বললো চল ঘরে চল, এখানে কিসের টাকা। বললাম আম্মু ছায়ান টাকা আছে, আমি টাকাগুলো নিই। আম্মু বললো না, তোমার ওদিকে যাওয়ার দরকার নেই, আমার থেকে 8 থেকে 10-এর ডিফারেন্সে টাকাটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আম্মুকে বললাম, পর আম্মু, আমাদের মধ্যে দুজনের মধ্যে কথা কথি হচ্ছে, আমি বললাম আম্মু আসতে বলে, সে টাকাটা শুনবে, শুনলে তারা টাকাগুলো ভাগছে হবে, টাকাগুলো নিয়ে যাবে। আম্মু আমাকে কোনোভাবেই টাকার কাছে যেতে দিচ্ছেন না, এবং আমি খুব জোর করছি, খুব শক্তি দিচ্ছি যে টাকাগুলো আমার নিতেই হবে, এতগুলো টাকা। তো তখন তো আর আন্দাজ করতে পারিনি, এখন বুঝতে পারতেছি, এখনকার হিসেবে বুঝতেছি মেবি ওখানে 1-1.5 লাখ 2 লাখ টাকার কম হবে না, এই পরিমাণ টাকা ছিল সে। আম্মু আমাকে খুব জোর করে ঘরের দিকে টেনে নিয়ে আসছেন, এবং উনি যে খারাপ জিন বা ভূত এটাকে ট্রিট করে কিছু গালাগালি দিচ্ছেন, ঝাড়ু দিয়ে পিটাবেন, এ করবেন সে করবেন, আমার পিছনে যদি বাবা আসে আমার ক্ষতি করতে চেষ্টা করে, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন। আমি বলতেছি না, কি চুপ করেন। এবং আমি দেখতেছি টাকাগুলো আম্মু যখনই তাদেরকে কটূক্তি করতেছেন বা তাদের সাথে রাবিব করতেছেন, তখন টাকাগুলো আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে। আমি আম্মুকে বলতেছি আম্মু আম্মু আপনি চুপ করেন, টাকাগুলো তো চলে যাচ্ছে। আমি বললো যাক, কিসের টাকা চলে যাক, তুমি আবার এই টাকার দিকে তাকাও কেন, যাক চলে যাক। আমি অনেক রিকোয়েস্ট করছি রাসেল ভাই, আমার কাছে তখনই মনে হচ্ছে আমি আসলে একটা টাকার ভান্ডার হেরে ফেলতেছি। আম্মু আমাকে নিতে দিলেন না, চলে গেলেন। যাওয়ার পরে আর আমাকে ঘরে এনে শুয়ে দিলাম, আমি শুয়ে আছি, যে বাবা অসুস্থ, জ্বর, শারীরিকভাবে দুর্বল, শুয়ে আছি। পরের দিন সকালে আম্মুকে বলতেছি অতগুলো টাকা নিয়ে আসছে, আপনি আমাকে দিলেন না। বললো কিসের টাকা। আমি বললাম এ বাবা টাকা ছিল, আপনি আমাকে তো নিতে দেন নাই। তো আসলে এখন আম্মুকে পাকে পাকে বলি, আজকে যদি আপনি সেই ব্যবহারটা না করতেন তাহলে তো হয়তো আজকে এখন আমি টাকাগুলো পেতে থাকতাম। আচ্ছা, আপনার ওই যে ওই দিনের পর থেকে আপনি আর কোনোদিন আপনার মনেও আসেনি যে এই টাকাগুলো অমুক জায়গায় আছে, বা কোনোদিন আপনি আর টাকা পান নাই না, ওই দিনের ঘটনার না পর? না, ওই দিন তার মানে কি ব্যাপারটা এরকম যে কেউ জানতো না বলে আপনি পেতেন, হঠাৎ করে যখন কারোর সাথে শেয়ার করলেন এবং দুইজন মিলে একসঙ্গে আসলেন, তারপর থেকে জিনিসটা হারিয়ে গেল? না না, এরকম কিছু না রাসেল ভাই। কারণ হলো আমি এর আগেও কিন্তু আমার আম্মুকে বলছিলাম আমি চট্টগ্রামও টাকা পেয়েছি, নোয়াখালীও টাকা পাচ্ছি, যার কারণে আম্মুর ধারণা জমছে খারাপ কোন জিন অথবা ভূত আমাকে টাকা দিয়ে লোভ দেখাচ্ছে, সময়ের ব্যবধান আমাকে তুলে নিয়ে চলে যাবে। গ্রামের মানুষ, আগের দিনের মানুষ, তাদের ধারণাটা এইভাবে ছিল। আম্মুকে বলা পরেও তো উনি জানতেন, জানার পরেও তো আমার টাকাটা নিয়ে আসছে আবার আমার ট্রিটমেন্টের জন্য। আচ্ছা। তো আম্মু, আমার মনে হয় যেটা সেটা, আম্মু যে ব্যবহারগুলো করছিলেন
এই ব্যাপারগুলো তার যে আমাকে টাকা দিত, মেবি আমার যতটুকু কারণ এরকম জিনের কাজ হবে। কারণ কোরআনে তো বলা আছে জিন এবং ইনসান, প্রত্যেক নিয়ে আমরা যাই বলি জাত তো একটা ইনসান এবং জিনে সম্ভবত আমাকে টাকাটা দিতেন আমার সাইড অনুযায়ী। আর আপনি একটা জিনিস দেখেন রাসেল ভাই, আমি খুব অবাক হচ্ছি 2 টাকা থেকে শুরু করছি পাওয়াটা, সেটা আমি 1,000 টাকার নোট পেয়েছি এবং লাখ লাখ টাকার অফার পেয়ে সেটা আমি হারিয়ে দিচ্ছি। এবং মানে এটা খুবই অদ্ভুত ব্যাপার, বিশ্বাস করা খুব শক্ত। আমি আরেকটা জিনিস বলছি যে আপনি যদি এরকম হতো যে টাকাটা আপনি পাচ্ছেন, আসলে এটা পুরোপুরি আপনার কল্পনা, তাহলে আপনি আবার খামের মধ্যে করে আপনার মাকে সেই টাকা পাঠালেন কিভাবে? তিনিও তো টাকাটা পেলেন, অফকোর্স তিনিও সেই টাকা খরচ খরচ করেছেন, করছেন। রাইট। এবং আপনি নিশ্চয়ই সেই টাকাগুলো নিয়ে দোকানে গেছেন, সেই টাকাগুলো নিয়ে জিনিসপত্র কিনেছেন আপনি। খরচ করেছি, খেয়েছি, এবং আমার কাজিনা আমাকে প্রশ্ন করতো তুমি টাকা কই পাও? আমার ভাইয়েরা দিচ্ছে। আবার তাদের কোনো ভাই ছিল না চট্টগ্রামে, তো হয়তো আমার ভাই যদি আমাকে 20 টাকা দিতেন, তাদেরকে দিতেন 5 টাকা। তো এইসব আমার টাকা বেশি, আমি বেশি খরচ করতে পারি। হুম হুম হুম। তো এরকম লাস্ট টাইম ওই যে আমার মনে হয় আমি যে তাদেরকে খারাপ ব্যবহারটা করছেন, দাউদি পিটাবেন বলছেন, এইগুলো বলার কারণে সে আমার থেকে দূরে সরে গেছে। ওকে, যাই হোক, আমরা তখন আমি যেটা বললাম যে আসলে কিছু কিছু ঘটনা আছে, এই ঘটনাগুলো আসলে ব্যাপারটা হচ্ছে কি যে যার সাথে ঘটে ঘটে তিনি তিনি শুধু মানে ফিল করতে পারেন, কিন্তু আসলে অন্য কারোর পক্ষে এটা আসলে বিশ্বাস করাটা খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত ব্যাপারটা এত বেশি এক্সপেরিয়েন্সিয়াল যে আপনি যতক্ষণ না পর্যন্ত জিনিসটা এক্সপেরিয়েন্স না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বাস করবেন কিভাবে আসলে? মানে ব্যাপারটা আসলে খুব অদ্ভুত, তাই না? মানে আপনার কোন একটা জিনিস সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, সেটা না দেখা পর্যন্ত অনেক কিছু অবাক লাগবে, আপনি অনেক সময় হয়তো অবিশ্বাসও করবেন। মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে অনেক কিছু আমাদের বিশ্বাস করতে হয়। আমি আসলে আমার শরীরের ভেতরে কি আছে আমি জানি না, কিন্তু আমাকে বাইরে থেকে বিশ্বাস করতে হয়। সেটা হয়তো আমি অন্য কারো দেখেছি, আমার শরীরের ভেতরে কি আছে আমি জানি না, কিন্তু আপনি যদি বলেন যে এখানে হার্ট আছে, এখানে লাং আছে, এখানে কিডনি আছে, আমার না দেখে অনেক কিছু বিশ্বাস করতে হয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন একটা পাবলিক মিডিয়াতে এই খবরগুলো ঘটনাগুলো আসছে এবং কেউ যখন শেয়ার করছেন, তখন সেটা আমাদের জন্য বিশ্বাস করতে আরো বেশি কষ্ট হয়ে যায়। এবং আসলে আপনি আমাকে বিশ্বাস করবেন কোন ভরসায়? সত্যি কথা। বাট এখানে যারা আসেন তারা নিজের ভেতর থেকে এই ঘটনাগুলো বলেন, এবং তারা তাদের মানে কি বলবো যে তাদের এরকম কোনো আসলে ইচ্ছাই নাই। অনেকে আমাদের রিকোয়েস্ট করতে হয়, অনেকে আমাদের ফোনে বলে যে ভাই বলবো, পরে তো হাসবে সবাই আমাকে নিয়ে। যাই হোক, কিন্তু আপনারা সহযোগিতা করেন বলে আমরা বারবার সেটার সাহস পাই। এখন ইমেল দেখছি, এসএমএস দেখছি, আমাদের ফেসবুকের কমেন্ট গুলো দেখছি, সবকিছুই ম্যাক্সিমাম যেগুলো যা কিছু সব আমাদের উৎসাহ দেবার মতোই, এবং আমাদের উৎসাহ পাবার মতোই, এবং আমাদের সামনে এগিয়ে যাবার মতোই, প্রেরণা পাবার মতোই সব কিছু ঘটছে এখনো পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে আছেন। সম্রাট আমাদেরকে কমালপুর থেকে লিখেছেন, রাসেল ভাই স্টোরিগুলো জোস অসাম। রোমান ঢাকা থেকে আমাদের লিখেছেন যে তিনি শুনছেন, আমাদেরকে ভালো লাগছে। আমাকে জ্যাকিং নাটোর থেকে লিখেছেন যে ফ্রাইডেতে আচ্ছা ফ্রাইডে দিন, আচ্ছা আমি বুঝলাম না। আকাশ আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে, সেকেন্ড স্টোরিটা অসাম। সাইম আমাদের এসএমএস করেছেন এবং ফরহাদ এবং নির্জনা সবাই মিলে ভূত এফএম শুনছেন তারা। নিশাদ ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি আরো ভয় পেতে চান। আমি ঘটনা শুরুতেই বলেছিলাম যে ভয়ের চাইতে এই ঘটনাটা অদ্ভুত বেশি। আমাদেরকে হিমেল এসএমএস করেছেন। ভয় পাওয়ার অনেক সিস্টেম আছে আসলে, যাই হোক ওই প্রসঙ্গে না যাই। কবির আমাদের জিঞ্জিরা থেকে এসএমএস করে বলছেন অনেকদিন পর শুনছেন তিনি। রাজীব আমাদের এসএমএস করেছেন রামপুরা থেকে, এবং তিনি বলছেন যে ভাই ভয় পাওয়া শুরু করেছি। সুজন কুমার আমাদের এসএমএস করেছেন, তার কাছে ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন রাইসা ধানমন্ডি থেকে, এবং তিনি মেলবোর্নের থেকে এসেছেন, এবং আজকে রাত্রে, এবং তিনি ভূত এফএম কাজিনদের সাথে শুনছেন। অ্যামেজিং একটা শো তাই লিখেছেন তিনি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আপনি কিন্তু যখন মেলবোর্নে ফিরে যাবেন তখনও শুনতে পারবেন আমাদের ফুর্তি অ্যাপ দিয়ে। আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন বা আইওএস, কোনো ব্যাপার না, আপনি জাস্ট অ্যাপ স্টোর বা গুগল প্লেতে গিয়ে আপনি সরাসরি সেখানে জাস্ট লিখবেন রেডিও ফুর্তি, তাহলে দেখবেন যে ফুর্তি অ্যাপটা আপনি পেয়ে যাবেন, এবং ডাউনলোড করে আপনি সরাসরি আমাদের ভূত এফএম শুনতে পারবেন পৃথিবীর যেখানেই থাকেন না কেন। সাদিক আমাদের এসএমএস করেছেন, এবং ভূত এফএম অসাম মিরপুর ডিওএইচএস থেকে তিনি এসএমএস টি করেছেন। আমাদেরকে এমডি আল মামুন হাসান এসএমএস করেছেন। বিবেক আমাদের এসএমএস করেছেন, এবং আমাদের এসএমএস করেছেন সোহান। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের এসএমএস করেছেন, রেগুলার করেন। জুই এবং সুজা মিরালা খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন। খুলনায় আমাদের যেতে হবে, খুলনা থেকে প্রচুর এসএমএস আসে, প্রচুর ঘটনাও আসে,
আমাদের যেতে হবে, আশা করছি চলে যাবো মানে এই নেক্সট যে আমরা লাইভ করব সেখানে খুলনা আপনারা জানাতে পারেন যে ওখানে ঝিঝি পোকা তারপর এরকম ধরনের অ্যাম্বিয়েন্স থাকে কিনা। আমরা এখনো পর্যন্ত যেখানে যেখানে গেছি মাইক্রোফোন এরকম কোনো কিছু পাইনি। আমাদেরকে লেমন খিলক্ষেত থেকে লিখেছেন, এছাড়াও তানিয়া আহনাফ আনুষা আমাদেরকে এসএমএস করেছেন, নিকন নারায়ণগঞ্জ থেকে, আমাদেরকে রূপকথা এসএমএস করেছেন রাফি সহ আরো অনেকে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। আমাদের আরজু ভাইয়ের কাছে আমরা আবার যাব। আমাদের ছোট্ট বিরতি নিতে হবে, কিন্তু আরজু ভাইয়ের কাছে খুব ছোট্ট একটা ঘটনা আমরা শুনে আসবো। সেই ঘটনাটা আমার কাছে অদ্ভুত লেগেছে। আরজু ভাই থাকেন মিরপুরে, এবং মিরপুরের পাইকপাড়ায়, এবং সেখানে তাদের নিজেদের বাসা। বিয়ের পরে আপনার একটা ঘটনা ঘটেছিল, আপনি এবং আপনার ওয়াইফ, মানে আমার মনে হয় যে অনেকেই হয়তো বাসায় এরকম ঘটনা এক্সপেরিয়েন্স করেন, বা এরকম ধরনের এক্সপেরিয়েন্স অনেকেই আছে, বাট ইগনোর করেন হয়তো যে না এটা ভুল শুনছি। আপনার কি হয়েছিল একটু বলবেন কাইন্ডলি আমাদের? আচ্ছা, আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের মানে বিয়ের বিয়ের ইয়ারটা হচ্ছে 2009-এ। আচ্ছা, তো সেই বছরই যেটা হয়, তা আমি আগেই বলেছি যে আমি দোতলা থেকে তখন তিনতলায় শিফট করি। হ্যাঁ, তো এই ফ্ল্যাটটা আমার এখন তিনতলা। তো ওখানে আর কেউ ছিল না, আমি আমার ওয়াইফ ছিলাম, এখানে আমাদের কোনো সার্ভেন্টও নাই। তো ঈদের আগের দিন রাতে ঘটনাটা, ঈদের আগের দিন রাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ঘর গোছাচ্ছি, মানে কালকে ঈদ হবে এরকম একটা প্রস্তুতি। তো হঠাৎ করে আমি শুনতেছি যে রান্নাঘরে প্রচন্ড মানে ধোয়া, মানে বাসন টাসন ধুচ্ছে, হ্যাঁ, কলে পানি টানি, খুব সাউন্ড হচ্ছে এরকম। তো আমি ভাবলাম যে আমার ওয়াইফ কাজ করতেছে, তো আমি ওকে একটু বললাম যে মানে এই বেডরুম থেকে বললাম যে ঠিক আছে তুমি এখন বাদ দাও, এখন আর কাজ করতে হবে না। তো রাত তখন 12:30-1টা বাজে এরকম। তো খুব সাউন্ড হচ্ছিল আর কি এখানে, মানে প্রচন্ড পানির শব্দ, ধোয়া টোয়া শব্দ এরকম আর কি। তো তারপর দেখে আমি বলার পরও তখন এটা রানিং চলতেছে। তো আমি আবার একটু পরে আবার বলছে, একটু রাগ করে বলছি, "না, ঠিক আছে তুমি এখন যদি এরকম করো ঠান্ডা লেগে যাবে, আগামীকালকে ঠিক আছে এখন বাদ দাও, এটা এখন করার দরকার নাই তোমার।" তো এটা বলার পরে হঠাৎ করে আমার মানে যে মাস্টার বেডের যে বাথরুমটার সাথেই বেডরুমে, তো সেখান থেকে আমার ওয়াইফ বের হয়ে আসে। তখন আমি তো আর সাথে সাথে সাউন্ড কিন্তু নাই। এবং আপনি ধারণাই করেছিলেন যে আপনার ওয়াইফ কিচেনে? আমি খেয়াল করি না যে ও বাথরুমে ছিল। ওনার নামটা একটু বলুন। তানজিলা। তানজিলা আছে, তানজিলা বাথরুম। আপনি শিওর যে রান্নাঘরে আছে এবং উনি শব্দগুলো করছেন? শব্দ মানে আমি মনে করছি ও কোথায় কাজ করতেছে এরকম একটা, তো সেই জন্য আমি খুব আকস্মিক ভাবে তিনি বাথরুম থেকে বেরিয়ে আসেন। বাইরে কি হয়েছে, তুমি এরকম কার সাথে কথা বলছো বা কি আমাকে কিছু বলছো কিনা আমি শুনিনি। ইনফ্যাক্ট এটা বলার পরে তো আমি আর ওকে কিছু বলি না, মাত্র নতুন বিয়ে হয়েছে, এখন ওরকম বললেও ভয় পাবে। তো বেসিক্যালি তো সেই রাত্রেবেলা শেয়ার করিনি ওর সাথে। তো এই ঘটনার পরে যেটা মানে আর কিছুদিন পরে, তো ওই আমাকে বলতেছে রাত্রেবেলায় সেই রান্না করে শব্দ হচ্ছে, হ্যাঁ, এবং পোলা এরকম শব্দ হচ্ছে। তো আমি বলছি না কিছু না, পাশের বাসা হতে পারে, এই রান্নাঘরের কাজ করছে। পাশের বাসা তো কোনো রান্নাঘর নেই, আমাদের রান্নাঘরের পাশে তো বেডরুম। সেই ভদ্রলোকের কিন্তু মানে একটা বেডরুম আছে, রান্নাঘরে তুমি তাহলে ঠিক আছে তুমি ঘুমাও, আমি রাত্রে তোমার সকালবেলা জিনিসটা শেয়ার করবো যে কি হয়েছে বা আমি কিছু বলবো। তো সকালবেলা বললাম যে ব্যাপারটা আসলে এরকম হইতে পারে, একটা কিছু আছে, তো তুমি ভয় পেও না, এটা ইউজ টু হওয়ার চেষ্টা করো আমার মতন, আমি যেরকম হয়েছি। বুঝছি। তো এই হচ্ছে। তানজিলা, আপনি জেগে থাকবেন আরো বেশি। আজ জানি না শুনছেন কিনা। শুনছে। শুনলে অবশ্যই জেগে থাকবেন। আমরা আরজু ভাইয়ের কাছে আরো অনেক ঘটনা শুনবো, এবং আমাদের যারা শুনছেন এই মুহূর্তে তারাও জেগে থাকবেন। আরো অনেকগুলো ঘটনা রয়েছে, পুরনো থাকার ঘটনা তো এখনো শুরুই করিনি, সেগুলো একটু পরে আসবে একে একে। এবং যারা আমাদের এসএমএস করতে চান তাদেরকে আরো একবার জানিয়ে দিই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofm, which is BHWTFM@radioforti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাগুলো আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। যেমন একটি অডিও ক্লিপ আমরা একটু পরেই, একটা বিজ্ঞাপন বিরতির পরে আমরা প্লে করব। আপনারা বুঝতেই পারবেন যে কিভাবে অডিও ক্লিপ গুলো তৈরি করতে হয়। আপনি মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটারে বসে আপনি যে কোনো ভাবেই অন্য কোনো ডিভাইস ইউজ করে আপনি অডিও ক্লিপ গুলো তৈরি করে ফেলতে পারেন এবং জানিয়ে দিতে পারেন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি আমাদের কাছে। আমি দেখতে পাচ্ছি তালুকদার নাইম ফেসবুকে লিখেছেন, রাসেল ভাই আমার কাছে
ভয়ঙ্কর দুইটা ঘটনা আছে, এবং আপনি এই ঘটনা নিয়ে বসে থাকার কোনো কারণ নাই। এটা আপনার এক মূল দায়িত্ব আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার। এবং রাজন আমাদের SMS করেছেন, রাজুর আহমেদ। আচ্ছা, আমি একটা কথা বলি তার আগে, যে রাজন আমাদের অবশ্য ভয় লাগছে না, আমরা চেষ্টা করবো রাজন আপনাদেরকে ভয় দেওয়ার। আমি একটা কথা বলি যে অনেকেরই কি রান্নাঘরে এরকম ঘটনা ঘটে? SMS করে বা ফেসবুকে কিন্তু আমাদের জানাতে পারেন যে এরকম ঘটনা অনেকের জীবনেই ঘটে কিনা। রান্নাঘরের শব্দ কোনো সময় পেয়েছেন যেটা আপনি ইগনোর করেছেন কোনো একটা সময়? আমাদেরকে অবশ্যই জানান। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.ফুর্তি, www.facebook.com/bhutfm.russell। লাইক দিয়ে কমেন্ট করুন, থাকুন আমাদের সাথে। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রনি বলছিলাম ফ্লোরিডা ওয়েস্ট পাম বিচ থেকে। আমি এখন যে স্টোরিটা আপনাদের জন্য পাঠিয়েছি সেটা হচ্ছে আমার কলেজের একজন প্রফেসর ডক্টর গ্রেস বেকের স্টোরি। যেটা হয় যে লাস্ট ইয়ার আমি ওনার একটা ক্লাস নিয়েছিলাম, ক্লাসটার নাম হচ্ছে ENC 11-1। তো ওই ক্লাসের প্রথম দিন উনি আমাদেরকে একটা স্টোরি বলেছিলেন। তো যাই হোক, ওই সময় উনি স্টোরিটা অনেক শর্ট করে বলেছিলেন, বাট আমি কয়েকদিন আগে তার সাথে আমার দেখা হয়, তো আমি তার কাছ থেকে পুরোপুরি টিচার স্টোরিটা জানতে চাই। অনেক রিকোয়েস্ট করার পরে উনি ওই স্টোরির কয়েকটা এভিডেন্স আমাকে দেন। তো যাই হোক, ঘটনায় চলে আসি। 2012 অগস্টের ডক্টর ব্রুস বেক উনি কলেজ থেকে এক সপ্তাহের জন্য ভ্যাকেশন পান। তো সেই ভ্যাকেশনে উনি 3 দিনের জন্য যান মিজোরিতে ওনার একটা ফ্রেন্ডের বাসায়, যে ওনার চাইল্ডহুড ফ্রেন্ড। মিজোরির যেখানটায় ওনার ফ্রেন্ডের বাসা সেটা হচ্ছে একটু শহর থেকে একটু বাইরে, কিছুটা উড আছে এখানে। তো যেটা হয়, উনি ওখানে ঘুরতে যান। তো ওনার ফ্রেন্ডদের অ্যাকচুয়ালি পুরো ফ্যামিলি ওই স্ট্রিটটাতে থাকে, পাশাপাশি 4-5টা বাসায় ওনারা একসাথে থাকেন। তো বাসাগুলোতে অনেক আগে থেকে অনেক সমস্যা ছিল, বাট ওনারা অনেকদিন ধরে থাকেন, সো ওনাদের তেমন একটা সমস্যা হয় না, হয়তো বা হলেও কেয়ার করে না। ডক্টর ব্রুস বেক এটা জানতেন। তো ব্রুস বেক ওখানে ঘুরতে চান। যেদিন যখন উনি এখানে পৌঁছালেন, তো ওনার ফ্রেন্ডের যে বাসাটার বর্ণনা সেটা আমি আগে দিয়ে দিই। বাসাটা ছিল 10,000 স্কোয়ার ফিটের বাসা। বাসার সামনে একটু বাগান বাড়ি, পেছনে হয়তো বা 2,000 স্কোয়ার ফিটের উপর বিল্ডিংটা, বাকি আশেপাশে বাগান। তো ডক্টর ব্রুস বেক আসবেন এই জন্য ওনার ফ্রেন্ড ফ্রন্ট গেটে ওনাদের জন্য ওয়েট করছিলেন। তো ডক্টর ব্রুস বেক এন্ড ওনার ওয়াইফ যখন নামলেন গাড়ি থেকে, তখন উনি তাদেরকে স্বাগত জানালেন। তো ডক্টর ব্রুস বেক অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হচ্ছে, হাত করলেন, ভিতরে ঢুকলেন। যখন ওনারা ভিতরে ঢুকে বাসার দিকে যাচ্ছেন, তখন ডক্টর ব্রুস বেক খেয়াল করলেন যে বাগানের মধ্যে একটা মহিলা চুল কাটছে। ডক্টর ব্রুস বেক ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো যে, ইজ দ্যাট ইউর অ্যান্ট? ওটা কি আপনার তোমার আন্টি? বলেন, what are you talking about? I mean, এখানে তো কেউ নাই। ডক্টর ব্রুস বেক বললো যে, আমি হচ্ছে লেডির কথা বলছি যে ফুল কাটছিল ওখানে। আমি এখন দেখছি না, বাট একটা লেডি এখানে ফুল কাটছিল। বলে যে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইটস ওকে, মেবি তুমি ভুল দেখছো। ওনার ফ্রেন্ড ওনাকে বুঝাতে চাচ্ছিলেন যে কোনো সমস্যা নেই। যাই হোক, ডক্টর ব্রুস বেক 3 দিনের বাসায় ছিলেন। 3 দিনে তার মোটামুটি এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছিল। লাইক সাপোজ উনি আমাদেরকে বলছিলেন যে যখন ওই চায়ে এক চামচ চা দিয়ে চাটা টেবিলে রাখলেন, সেকেন্ড চুমুকে গিয়ে দেখলেন যে চাটা নেই। তারপর রাতে ঘুমাতে গেলে উনি সবসময় সিলিং এ, ওনার মনে হতো যে সিলিং এ ঠিক উপরে কেউ হাঁটছে, যেটা খুবই অ্যানয়িং। উনি আরো দেখেছিলেন যে উনি দ্বিতীয় দিন সকালবেলা নিউজ পেপার পড়ছিলেন। তো উনি হঠাৎ করে খেয়াল করলেন যে একটা বাচ্চা দূর থেকে দৌড়ে আসছে বাসায়। ওনার বন্ধুর বাসায় একটা বাচ্চা থাকাটা অস্বাভাবিক, বিকজ ওনার বন্ধুর কোনো ছেলে মেয়ে ছিল না। আর পাশের বাসায় ওনার ফ্রেন্ডের যে কাজিনরা থাকে, তাদের কোনো ছোট বাচ্চা নাই। তো জিনিসটা তার কাছে খুবই অস্বাভাবিক লাগলো। তো উনি জানতেন যে এরকম কিছু একটা আছে, তারপরে উনি ওনার ঘরকে স্মরণ করে রাখেন, ওখানে ছিলেন। যেহেতু ওনার ক্লোজ ফ্রেন্ড, তো উনি ওনার ফ্রেন্ডের মনে দুঃখ দিতে চান নাই, সেই জন্য 3 দিন কষ্ট করে হলেও ওখানে ছিলেন। তো যেটা হয়, যেদিন উনি চলে আসবেন ওই দিনই অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে। উনি চলে আসার জন্য রেডি হচ্ছেন ফ্লাইট রাতের বেলা। তখন আনুমানিক সন্ধ্যা 7টা বাজে। উনি আমাকে যেভাবে বলেছেন যে 7টা বাজে উনি রেডি হচ্ছেন। তো হঠাৎ করে খবর আসে যে ওনার ফ্রেন্ডের কাজিনের একটা ক্রিসমাসের দোকান ছিল, যেটা বাসার পাশেই একটা ছোট প্লাজার মতো করে ওখানে একটা দোকান, ক্রিসমাসের জিনিসপত্র বিক্রি করে ওখানে একটা দোকান দেন। তো হঠাৎ করে ওখানে থেকে একটা কল আসে।
কলে বলা হচ্ছে যে ওই ওনার কাজিন ওনার ফ্রেন্ডকে বলছে যে দোকানের ভেতরে জিনিসপত্রগুলো নিচে নিচে ফ্লোরে পড়ে যাচ্ছে, ড্রয়ারটা খুলে যাচ্ছে, ড্রয়ারের জিনিসপত্র বের হয়ে যাচ্ছে, লাইক উনি কোনোভাবে সেটা আটকাতে পারছেন না। তো এটা শুনে ডক্টর ব্রুসবেককে নিয়ে অবাক হয়ে ওনার ফ্রেন্ড অবাক হয়ে গেলেন। তো দুইজন একসাথে দৌড়ে দোকানের দিকে গেলেন। তো দোকানের ভেতরে যখন ঢুকলেন, ঢুকে দেখলেন যে দোকানের যে ক্রিসমাসের জিনিসপত্রগুলো আছে ওগুলো সব মাটিতে পড়া, কোন কোন ফ্লাওয়ার ভাস গুলো ভাঙা, লাইক ড্রয়ার গুলো খোলা, টোটালি মেস, একটা মেস ছিল। তো ডক্টর ব্রুসবেক তার ক্যামেরাটা নিয়ে গিয়েছিলেন ওখানে, আমি মোবাইলটা, তো ওনার মোবাইলের ফ্ল্যাশটা অন করা ছিল না, তো উনি মোবাইল দিয়ে নর্মালি ছবি তুলছেন, বিকজ ওখানে যাওয়ার পর মোবাইল ইউজ করা অনেক ছবি টবি তুলছেন। তো মোবাইল দিয়ে ওই মেসের ছবি তুলতেছিলেন যে হ্যাঁ পড়ে গেছে, জিনিসপত্রগুলো নিচে পড়া, এগুলো সব ছবি তুলছেন। তো ছবি তুলতে তুলতে ওই দোকানের ভেতরে আরেকটা ছোট রুম ছিল যেখানে ওনারা জিনিসপত্র স্টোর করে। তো ওই রুমে লাইট অন করতে গিয়ে ডক্টর বেগ দেখলেন যে লাইট অন হচ্ছে না, দ্যাট মিনস লাইট নষ্ট। তো ওই অন্ধকারের মধ্যে 3-4টা স্ন্যাপশট নিলেন এমনিতেই, স্ন্যাপশট। তো তারপর উনি চলে আসলেন, ওটার কোনো সলিউশন হয়নি, পুলিশ আসলে পুলিশ এসে একটা রিপোর্ট করলো, বাট রিপোর্ট কার জন্য করবে, জিনিসগুলো অটোমেটিক হয়েছে ওনার ফ্রেন্ডের মধ্যে, বিকজ যে এমপ্লয়িটার ভিতরে কাজ করতেছিল ওর সামনে জিনিসগুলো হয়েছে। তো ডক্টর ব্রুসবেক তখন সেই রাতে ব্যাক করলেন ফ্লোরিডার। উনি যখন ব্যাক করলেন তার 2-3 দিন উনি ওই ছবিগুলো দেখলেন না। তো তৃতীয় চতুর্থ দিন উনি ওনার কম্পিউটারে বসে ছবিগুলো মোবাইল থেকে কম্পিউটারে নিলেন, ল্যাপটপে নিলেন, নিয়ে তো উনি ওনার ওই ভ্যাকেশনের ছবিগুলো দেখতে থাকলেন, যে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন ওই ছবিগুলো উনি দেখতে থাকলেন। তো দেখতে দেখতে হঠাৎ করে ওই স্টোরের ছবিটা চলে আসে। তো স্টোরের ছবিগুলো যখন উনি দেখলেন তখনই actually উনি নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না যে উনি কি দেখছেন। যে প্রথমে উনি ঢোকার সময় স্টোরের পুরো স্টোরি একটা ছবি তুলেছিলেন। তো স্টোরের সামনে একটা ল্যাম্প পোস্ট, উনি দেখলেন যে ল্যাম্প পোস্টের পাশেই একটা আলো। ছবিতে যখন উনি জুম করলেন তখন দেখলেন যে একটা আলো, just একটা আলো। ওই আলোটা আসার কোনো কারণ ছিল না, জানে না কেন আসছে, বিকজ ওনার ফ্ল্যাশ অন করা ছিল না। তারপর উনি আমি বলেছিলাম যে অন্ধকার ঘরের ভিতরে উনি কয়েকটা স্ন্যাপশট নিয়েছিলেন, তার থেকে 2টা ছবি উনি অনেক রিকোয়েস্টের পর আমাকে দিলেন। So, ছবিগুলো যখন জুম করলেন উনি একটা ছবিতে দেখলেন যে সবকিছু অন্ধকার, শুধু লেফট টপে একটা রেড লাইট জ্বালানো, লাইটটার পাশে একটা ফেস, খুবই আচ্ছা জুম করলে দেখা যায়। আর যে ছবিটা উনি দেখলেন ওইটা সবচেয়ে ফ্রিকি ছিল, যে একটা ফেস, জাস্ট দুটো চোখ দেখা যাচ্ছে একটা ছোট বাচ্চার মতো। তো উনি যখন এই জিনিসটা দেখলেন উনি প্রচন্ড ভয় পেলেন। ওনার ওয়াইফকে রাখলেন, দেখালেন, ওনার কিছুনি ভয় পেলেন, সাথে সাথে ওনার বন্ধুকে কল দিয়ে ব্যাপারটা জানালেন। তো এরপরে তার কিছু সমস্যা হয়েছিল, বাট আমি আরেকদিন আপনাদেরকে এটা বলবো। এই ছিল ডক্টর ব্রুসবেকের এক্সপেরিয়েন্স। তো বাংলাদেশের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Bhoot FM. The night comes alive with Grabbing Phone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর চলছে ভূত এফএম এবং দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। সত্যিই তাই, এবং আশা করছি আপনারা সবাই বাকিটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। আর একটা কথা বলি যে একটু আগে একটা ঘটনা শুনলাম, এটা দেশের বাইরে থেকে একজন পাঠিয়েছেন। আমি একটু আগে বললাম যে দেশের বাইরে যারা রয়েছেন তাদের আর কোনো কিছু দরকার নেই, সরাসরি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের যে ঘটনাগুলো সে ঘটনাগুলো রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিবেন, ঠিক একটু আগে আমরা যে ঘটনা শুনলাম সেই ঘটনাটির মতো করে, তাহলেই হবে। এই ঘটনাটি একটু একটা লিঙ্ক রয়েছে, কিন্তু একটা ছবি, মানে ছবিগুলো আপনারা চাইলে দেখতে পাবেন যে উনি কি দেখেছিলেন, ছবিগুলো কেমন ছিল। বেশ কিছুদিন আগে আমি এই ছবিগুলো শেয়ার করেছিলাম আমার পেজে, which is www.facebook.com/bhootfm.russell BHOOTFM.RUSSELL। আপনি স্ক্রল করে একটু নিচে নামলে দেখতে পারবেন যে বেশ 3টা ছবি দিয়েছিলাম আমি, এবং আমি বলেছিলাম যে 3টা ছবির ভেতরে আপনারা কিছু দেখতে পাচ্ছেন কিনা। যে ঘটনাটা শুনলাম সেই ঘটনা, সেই 3টা ছবিকে কেন্দ্র করে এইবার এই ছবিগুলো নিন এবং এই ছবিগুলো বড় করে আরো একবার দেখুন ফেসবুক পেজে গিয়ে, এবং সেখানে গেলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এই ঘটনার সাথে ওই ছবিগুলোর রিলেশন কি। যাই হোক, আমরা কিছু SMS পড়ে ফেলি।
আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি ফুর্তি ফ্রম, আচ্ছা মিরপুর থেকে লিখেছেন যে তিনি, তার নাম হচ্ছে সুমন। সুমন অনেক পরে নামটা লিখেছেন, নামটা সবার আগে লিখতে হবে, ফুর্তি লিখেই নামটা লিখে ফেলতে হবে। আমাদেরকে সাবরিন ইসলাম SMS করেছেন এবং তিনি বলছেন ভালো লাগছে, আজকে থেকে আমি রেগুলার SMS করবো। থ্যাংক ইউ সো মাচ, আমি খুব খুশি হলাম যে প্রথম আপনার SMS টা আমি পড়ে ফেলতে পারলাম। মাইনুল আমাদের SMS করেছেন নোয়াখালী থেকে এবং আমাদেরকে বলছেন যে তিনি এবং তার ফ্রেন্ড স্মাইল একসঙ্গে তারা ভূত FM শুনছেন। কাশেম আমাদেরকে খুলনা থেকে SMS করেছেন এবং আমাদেরকে নাফিজ এবং মিম খুলনা থেকে SMS করেছেন। লাস্ট 2টা এপিসোড তার শোনা হয়নি, আজ অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। জেরিন খুলনা থেকে লিখেছেন, দেখেন কত খুলনা থেকে SMS, আমি এই জন্যই বলি যে খুলনাতে যেতেই হবে আমাদের। জেরিন খুলনা থেকে আমাদের SMS করেছেন টাকার স্টোরিটা বেস্ট। আমাদেরকে লিজা খুলনা থেকে SMS করেছেন, ভাই আজকে স্টোরি গুলো অনেক ভয় লাগছে এবং রুমে তিনি একা রয়েছেন, হয়তো একা আছেন এই জন্য ভয়টা একটু বেশি পাচ্ছেন। শুভ আমাদেরকে নবীন বাগ থেকে SMS করেছেন, চরম হচ্ছে তার কাছে এবং লাস্ট স্টোরিটা তার ভালো লেগেছে। শরাফ আমাদের SMS করেছেন নওগাঁ থেকে। আমাদেরকে অ্যাপল বয় SMS করেছেন কুবাইল গাজীপুর থেকে। মিথিলা যাত্রাবাড়ি থেকে আমাদের SMS করেছেন, অডিও ক্লিপটাও অসম ভাইয়া। এনাম আমাদেরকে SMS করেছেন এবং বংশাল থেকে তিনি SMS করেছেন। রূপকথা আমাদের SMS করেছেন, থ্যাঙ্কস জানিয়েছেন আমাদেরকে SMS করেছেন জসিম মংলা থেকে। এছাড়াও মারজান আমাদের SMS করেছেন, লিখেছেন অসম হচ্ছে। ফেসবুকেও অনেকে SMS করছেন, আমাদেরকে কমেন্ট করছেন এবং সেই কমেন্ট গুলো আমরা ইনশাল্লাহ একটা পড়বো। আপনারা আপাতত ছবিগুলো দেখুন এবং ছবিগুলো দেখলে আপনাদের সত্যি আমি আশা করছি ভালো লাগবে। আমাদেরকে ফেসবুকে যেমন লিখেছেন আমি নামটা পড়তে পারছি না আসলে, খুব মানে এটা ঠিক আসলে পড়া যায় না ওইভাবে। গ্রামের বাইরের শ্মশান ঘাটের পাহাড়ি ঘটনাগুলো শুনতে চান তিনি। আমরা তো ট্রাই করি ভাই, আমরাও প্রত্যাশা করি এরকম বিভিন্ন জায়গার ঘটনা আপনাদেরকে উপহার দেব। পাহাড়ি অঞ্চলের একটা ঘটনা কিন্তু আপনারা আজকেও শুনেছেন, গ্রামের ঘটনা আপনারা আজকেও শুনেছেন এবং একে একে আপনারা শ্মশান ঘাটের কাছাকাছি কোনো একটা এলাকা, সেই এলাকার ঘটনাও শুনবেন। সুতরাং দেখেন রিকোয়ারমেন্ট যা ছিল আপনার মোটামুটি ফুলফিল হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে আব্দুল কাইয়ুম লিখেছেন যে তিনি বেশ ভয় পাচ্ছেন, লিখেছেন কি করবেন আপনারা যে ভেঙে গেছেন দুই ভয়ে। আচ্ছা এত ভয় নাকি। আশিক রাহাত আমাদের SMS করেছেন, তার কাছে অনেক থ্রিলিং লাগছে সবকিছু। নাহিদ বিল্লাল আমাদের SMS করেছেন, অনেক ভালো লাগছে আজকের ভূত FM। শুভ আমাদের লিখেছেন এবং তিনি লিখেছেন যে ভূত FM শুনতে টিউন করুন এখন রেডিও ফুর্তি 88.0 FM। ওকে, আমাদেরকে শফিকুল ইসলাম রানা SMS করেছেন এবং তিনি বলছেন, আমি শফিকুল মেঘনা নারায়ণগঞ্জ থেকে, আমার একটা ঘটনা আছে বলতে চাই, তারপরে ফোন নাম্বার দিয়ে দিয়েছেন। আপনি ফোন নাম্বার দিলেও সত্যি আমি কিছু করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনার ঘটনা পাবো আমরা। এটা খুব অদ্ভুত কথা আমি বলতে ইচ্ছে করছে এই মুহূর্তে, একটু অপ্রাসঙ্গিক লাগতে পারে, অবশ্যই প্রাসঙ্গিক আমি বলবো। সেটা হচ্ছে যে চলছে বিজয়ের মাস ডিসেম্বর এবং ফেসবুকের কমেন্ট গুলো দেখলে, ফেসবুক দেখলে মনটা ভালো হয়ে যায়। ফেসবুকে ম্যাক্সিমাম যে সমস্ত নামগুলো আমি দেখতে পাচ্ছি সেই নামের পাশে বাংলাদেশের ফ্ল্যাগ এবং মনটা ভালো হয়ে যায়। মানে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে নানা রকমের, কেউ ফ্ল্যাগ হাতের মধ্যে লাগিয়েছেন, কেউ দেখছি যে একটা ফ্ল্যাগের ছবি দিয়েছেন। এরকম ভাবে সমস্ত প্রোফাইল পিকচার গুলো, কারো ফ্ল্যাগ উঠছে, কারো বাংলাদেশের মানচিত্র, মানে খুব অদ্ভুত লাগে এবং স্ক্রল করলে ভাল লাগে একের পর এক এরকম অসংখ্য ফ্ল্যাগ এবং আসলেই বাঙালি হিসেবে তখন গর্ববোধ করতে ইচ্ছে করে। এবং আমরা এটা থেকে প্রমাণিত হয়, অনেকে আমরা বলি যে যখন ডিসেম্বর আসে, 21শে ফেব্রুয়ারি আসে, যখন 26শে মার্চ আসে, তখন আমরা বাঙালি হয়ে উঠি। আমার মনে হয় আমরা সারা বছর ধরে বাঙালি থাকি বলেই এই ডেট গুলো আমরা কখনো ভুলি না এবং যখন ডিসেম্বর আসে, 21শে ফেব্রুয়ারি আসে, 26শে মার্চ আসে, আমরা দেখিয়ে দিই যে আমরা এই একটি বছরও বাঙালি ছিলাম এবং আগামীতেও বাঙালি থাকবো। সারা বছর আমাদের ভেতরে যদি আমরা এটা লালন না করতাম তাহলে এই দিনগুলোতে আমরা হঠাৎ করেই বাঙালি হয়ে উঠতে পারতাম না। এনিওয়েজ, আমরা চলে যাবো ঘটনায়। এখন আমরা যে ঘটনাটা শুনবো সেটা হচ্ছে পুরান ঢাকার ঘটনা। পুরান ঢাকা থেকে আমাদের দুইজন অতিথি এসেছেন, তার মধ্যে প্রথম একজন অতিথি, তার সাথে আমি একটু আপনাদের পরিচয় করে দিচ্ছি। আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন এবং আপনার পুরান ঢাকায় কোথায় বাসা যদি একটু বলতেন আমাদের। আমি ফাহাদ বলছিলাম, আমি লালবাগ থাকি, লালবাগ শেখ সাহেব বাজার। তো আমাদের এলাকাটা মেইনলি হিন্দুদের আবাসস্থল বলা যেতে পারে। 1970 থেকে 80 নাগাদ ওই এলাকায় এখনো প্রচুর হিন্দু বাস করে। আশপাশে লালবাগের মধ্যে মনে হয় 90% হিন্দু ওই এলাকায় থাকে। আপনি বলছেন জায়গাগুলোর নামও আপনার কাছে? হ্যাঁ, জায়গাগুলো হচ্ছে যেমন আমার বাসা হচ্ছে গঙ্গারাম বাজার,
জি। তারপরে সুবল দাস রোড, জগন্নাথ সাহা রোড। তো এই কয়েকটা এলাকা, বিশাল এলাকা। যেমন গঙ্গারাম বাজারে আমার এলাকায় 2টা মসজিদ, পাশাপাশি 2টা মন্দির, পাশাপাশি 2টা মন্দির, একটা কালী মন্দির, একটা দুর্গা মন্দির। তো হিউজ এরিয়ায় ওদেরই বাস। আপনি আরেকটা কথা বলছিলেন যে আমি বলছিলাম যে পুরনো ঢাকা থেকে অনেকেই আসেন এবং ওইখানে খুব আজব সব ঘটনা ঘটে, অনেক ভয়ের অনেক কিছু ঘটে। আপনাদের পাড়াতেও আপনাদের মহল্লাতেও এরকম ঘটনা অনেক আছে। আপনারা দুজনই একই জায়গা থেকে এসেছেন। আপনি বলছেন যে ওটা একসময় বুড়িগঙ্গা নদীর পাড় ছিল। হ্যাঁ, আমি যদি এটা ক্লিয়ারলি বলতে চাই, তাহলে আমাদের যে লালবাগ কেল্লাটা আছে, লালবাগ কেল্লার যে টিলা, এটাতে আগে বুড়িগঙ্গার পানি এসে আসতো, এই ওইটা ছিল। তো যেন মানে বাহির থেকে কেউ আক্রমণ না করতে পারে, তখন আমরা শুনেছি যে ওই টিলা থেকে নাকি নিজেদের প্রোটেক্ট করতো ওরা। তো ওইটা ছিল বুড়িগঙ্গার তীর। তো আমাদের যে এলাকাটা, যেটা বিশেষ করে আমরা থাকি, এটা আমি বলতে পারবো একভাবে যেটা বুড়িগঙ্গার তীর ছিল, হয়তো 30-40 বছর আগে এটা বুড়িগঙ্গার তীর শ্মশানঘাটও ছিল বলছিলেন। শ্মশানঘাট। হ্যাঁ, আপনি আমাদের থেকে আরেকটু ভিতরে যান, যেমন আমার সাথে আমার ফ্রেন্ড আসছে রাব্বি, ওদের বাসা নবাবগঞ্জ। তো নবাবগঞ্জ থেকে কিছু দূরেই গেলে আপনি দেখতে পাবেন শ্মশানঘাট। এটা পড়েছে আপনার, ওটার নামই, এলাকার নামই শ্মশানঘাট, কেল্লার মোড় বলা হয়, কেল্লার মোড় শ্মশানঘাট। তো এটা হচ্ছে যদি আমাদের লালবাগ মানে শেখ সাহেব বাজার, গঙ্গারাম বাজার এগুলো এলাকায় যান, আপনি দেখবেন যে এটা ন্যাচারাল, সবাই দেখছে, সবাই শুনছে, কেউ বিশ্বাস করছে, কেউ করছে না, কিন্তু যারা দেখছে তারা বিশ্বাস করছে। কি হয় আপনাদের এলাকায় একটু যদি বলতেন। আমি যদি বলতে চাই, তাহলে আমাদের বাসাটা হচ্ছে বাসার দেয়াল মসজিদের দেয়াল সাথে, মানে আমাদের বাসা থেকে পশ্চিম দিকে, আমাদের গলি থেকে যখন আপনি ঢুকবেন তখন পশ্চিম দিকে বাসা হচ্ছে ডক্টর হাফেজ আব্দুল গনি সাহেবের। উনি ডক্টরও ছিলেন, ইভেন হাফেজও ছিলেন। তো আমরা এই এলাকায় আসি 1994-এ। তো আমরা শুনেছি, আমরা দেখিনি যে উনার বড় মেয়ের 2টা সন্তান হয়েছিল তখন। তো ওই 2টা সন্তান মারা গেছিল, কিন্তু হাফিজ সাহেব কেন জানো ওই 2টা বাচ্চাকে বাসায় কবর দিছিল। এবং তারা কিভাবে মারা গেছে আপনারা এটার ব্যাপারে আমরা কিছু তারা জানি না, শেয়ার করেন এটা না এই secret ব্যাপারটা। হয়তো আমাদের কাছে এখন রয়ে গেছে, এটার ব্যাপারে আমরা কিছুই জানি না। আচ্ছা। তো ওইখানে কবর দেওয়া হয়েছিল বাচ্চা 2টাকে। তো তারপর থেকে ঘটনাটা এমন ঘটছে যে যে যার বাচ্চা, উনি হচ্ছে ফাতেমা আন্টি প্রায় পাগল, প্রায় স্বাভাবিক, খুবই স্বাভাবিক। খুবই স্বাভাবিক। কিন্তু যেটা স্বাভাবিক ছিল না সেটা হচ্ছে কবরের সামনে গিয়ে কথা বলাটা। আচ্ছা। উনি প্রায় কথা বলতো, কবরের সামনে গিয়ে বসে কথা বলতো বাচ্চাদের সাথে। মানে একটা মা বাচ্চাদের সাথে কথা বলছে দেখলেই বোঝা যায় যে বাচ্চাদের সাথে কথা বলছে। তো উনি কথা বলতো। তো হাফেজ মানে আব্দুল গনি সাহেব যেহেতু হাফেজও ছিলেন, উনি ডক্টরও ছিলেন, উনি 2 ধরনের ট্রিটমেন্ট করেছেন। উনি উনার মেয়েকে হয়তো রিটার্ন করতে পারেননি, সাইকোলজি হোক বা এটা আপনি মানে সুপার ন্যাচারাল পাওয়ার হোক, যেটাই হোক, কিন্তু উনি পারেনি। তো ঘটনাটা ঘটছে, তারপর হচ্ছে উনি হাফেজ আব্দুল গনি সাহেব আমাদের যে মসজিদটা বাইতুল সালাম মসজিদ, ওই মসজিদের তাবলিগি জামাতের আমির ছিলেন। আচ্ছা। তো উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। জি। তো ফজরের নামাজ উনি স্বাভাবিক মসজিদে গিয়েই পড়বেন। এটা আমাদের মহল্লার সবাই জানে, এটা একবারে ওই এলাকা জুড়ে ঘটনা, এটা একবারে সত্য ঘটনা। আপনি যদি এলাকায় যান জানতে পারবেন, কারণ অনেকেই আমি শুনি ফেসবুকে বা অনলাইন মিডিয়াতে লেখে যে এইখানে যারা আসে তারা নাকি বানিয়ে গল্প লিখে আসে। তো আমার তাদের উদ্দেশ্যে বলা থাকবে, আপনি এলাকায় যে একটু খোঁজ দিবেন যে এগুলো সত্য ঘটনা। থ্যাংক ইউ। ঠিক আছে। তো আমরা এখানে শুধু আসিনি সত্য ঘটনাই বলতে, যে যা ঘটছে তাই বলছি। তো ঘটনা ঘটেছিল, উনি অজু করতে গেছে, উনি লুঙ্গি পরা অবস্থায় ছিল, উনি একটা মানে যে আমরা যা দেখেছি পরের দিন সকালে। তো উনি উনার মানে সকালবেলা উনার লাশ পাওয়া গেছে। উনার লাশটা ছিল এই যে তখন তো এত স্ট্যাবলিশ ছিল না এলাকা, তো ওইখানে পানি মানে পাবলিক কল থেকে পানিগুলো ইয়েতে জমা করা হইতো একটা ট্যাঙ্কের মতো। আচ্ছা 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 আচ্ছা। তো ওই ট্যাঙ্কের ভিতর উনার মাথাটা ঢুকে, মানে উল্টো অবস্থায়, মাথা নিচে পা উপরে এই অবস্থায়। তো অনেকে ধারণা করছে এটা একটা মার্ডার, বাট তার বডিতে কোনো স্ক্র্যাচ পাওয়া যায়নি। এবং উনি ওনার গাছ লাগানোর একটা পোস্টমর্টম হয়েছিল, আপনি হ্যাঁ বলছিলেন। পোস্টমর্টম হয়েছিল, সেখানে কোনো অস্বাভাবিক কিছু পাওয়া কোনো যায়নি। মানে বডিতে কোনো দাগ পাওয়া যায়নি। আর উনি আচ্ছা। যে বাঁচার চেষ্টা করেছে এটার প্রমাণ ছিল তার আশপাশে। উনার গাছ লাগানোর খুব ভালো শখ ছিল, উনার হবি ছিল হয়তো। উনি ভালো গাছ লাগাতেন, অনেকগুলো গাছ লাগাতেন, কলা গাছ, এই গাছ, ওই গাছ, উনার ভরা ছিল। তো সব গাছগুলো জ্বর থেকে মাটি থেকে তুলে ফেলছে উনি। মানে উনার হাতে গাছের যে ডালপালে মানে গাছের উপরের অংশের যে ইয়েগুলো উনার নখে নখে ঢুকে গেছে। মানে মানুষের যে বাঁচার যে ইচ্ছা, এটাই তার
দেখে বোঝা গেছে শেষ মুহূর্তে শেষ পর্যন্ত উনি মুহূর্ত চেষ্টা করে পর্যন্ত গেছেন। উনি চেষ্টা করেছে। কিন্তু কেউ আঘাত করেছে, কেউ জোর না, করেছে, এইরকম কোন এরকম কিছু কোনো প্রমাণ কিছু যে আলামত? একটা মানুষকে আপনি 70-80 কেজি মানুষকে সম্পূর্ণ টার্ন করে দিবেন, অবশ্যই সে ইচ্ছে করে উল্টো হয়ে যাবে না। হুম, হুম, হুম। তো একটু তো দাগ থাকার কথা ছিল যদি এটা একটা মার্ডার হতো। তো এরকম কিছু কিন্তু হয়নি। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে যদি হয় ঘটনাটা যে আমি ক্লাস 10-এ পড়ি তখন, আমাদের 2008-এ মার্চ এপ্রিলের দিকে মনে হয় আমাদের এসএসসি পরীক্ষা হয়েছিল। তো আমার ঘরের দুই দিকে জানালা, পশ্চিম দিক আর দক্ষিণ দিক। তো এখনো মানে যদি আমি নাম বলতে চাই, আমার গার্লফ্রেন্ড মোহনা, ও প্রায়ই বলে যে তুমি জানলা লাগায় ঘুমাবা, জানলা খুলবা না। ও প্রায় রাতে ফোন দিয়ে যে জানলা লাগানো নাকি গেট লাগানো নাকি, ও এখনো ভয় পায় এটা নিয়ে। আমি অভ্যস্ত হয়ে পড়ছি। তো যেমন এখানে কি হইতো, আমি পশ্চিম দিকে যখন বসতাম তো ওইখানে দুইটা গাছ ছিল, যেটা তখন থেকে বলা হইতো এই গাছের নিচেই ওই ফাতেমা আন্টির দুইটা বাচ্চাকে দাফন করা হয়েছিল। তো আমি যখন বসতাম, ওই বাচ্চাগুলো কি করতো, আমি যদি জানলা লাগায় রাখতাম, ও বাচ্চাগুলো করতো কি আকাশ খেলতো। ওই যে গাছটা, ওই গাছের মধ্যে পা দিয়ে ঘুরতো, সিঁড়ির মতো দুজনের হাত ধরে নেচে 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 সিঁড়ির মতো আকাশের দিকে উপরে উঠতো, আবার ওইখান থেকে আবার ওই গাছের মধ্যে জাম্প করতো। আপনি নিজের চোখে দেখেছেন এটা আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমি কখনো দেখতে চেতাম না বা আমি দেখবো না, ধরো ভালো লাগে না, আমি জানলা লাগাই দিতাম, তখন কি হতো, এক পশলা মনে হইলো যে বাতাস, অনেক প্রচুর বাতাস এসে আমার জানালায় বাড়ি দিত। জানালা খুললে আমি কিছুই দেখতাম না, ওদের খেলা দেখতাম। মানে ওদের কথা আমাকে দেখতেই হবে। তো 2009-10-এর দিকে 10 হবে, ওই নারিকেল গাছ আর ডাব গাছটা কেটে ফেলা হয়। তো আমার মনে হয় কেন কেটে ফেলা হলো এটা? ওটা বিল্ডিং করা হয়েছিল, আচ্ছা, বাসাটা আচ্ছা, আচ্ছা। বাসাটা বিল্ডিং করা হয়েছিল, এই জন্য কেটে ফেলছে। এবং ওই জায়গাটুকুর নিচেই ওই ফাতেমা আন্টির দুইটা বাচ্চার কবর ছিল। আচ্ছা, তো তারপর থেকে আমি কখনোই এটা দেখিনি। ওই বাসার লোকজনদের কোনো সমস্যা হয় কিনা জানেন আপনি? ওই বাসার লোকজনের আগে সমস্যা হতো, ওনারা আগে রাতে বের হতো না। আচ্ছা, মানে একেবারে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ একা বের হতো না। আচ্ছা। আমাদের বাসায় যেমন আমার মা যখন প্রেগনেন্ট ছিল, আমার ছোট ভাই বোন আছে, হুম, আমার দাদিও না করতো যে তুমি বের হইও না, এই এলাকায় আছে, ওনারা বিশ্বাস করতো। যেমন আমার যে বাসা থাকি, এই বাসা মন্দির ছিল। আচ্ছা, তো এই বাসা মন্দির ছিল, তো আমার দাদি আবার কি করেছিল, কোন হুজুর থেকে, এটা একটা ধারণা, সত্য মিথ্যা জানি না, যে পিন যেটা আমাদের বাসার চারদিকে গজাল যেটা গজাল ঢুকিয়ে দিছিল, যে দাদি বলছিল তোমাদের বাসা প্রোটেক্টেড। এখন তোমাদের বাসা প্রোটেক্টেড। একটা সত্য মিথ্যা আল্লাহ মাহবুদ জানে, কিন্তু আমাদের বাসায় কখনো এফেক্ট করেনি, যেটা ওই বাসায়। তারপর ওই বাসার সাথে একটা বাসা ছিল, এখনো আছে, ইকবালদের বাসা আমরা ওই এলাকায় বলি। তো ওদের বাসায় অনেক সময় দেখা গেছে এই ঘটনা। আচ্ছা, আপনি একটা কথা বলছেন আমাকে যে আপনার বাসার একদম পাশেই মসজিদ, তাই না? পাশেই মসজিদ, এবং আচ্ছা, আপনারা এটা নিয়ে একটা মজার ব্যাপার বলি। আমরা পুরান ঢাকা, তো আমাদের ইউনিটটা অনেক, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে খুবই কানেক্টেড আমরা। তো আমার দুইটা চাচা আছে, আমরা একসাথে প্রতি বৃহস্পতিবার রাত কার্ড খেলতাম। তো আমার ঘরেই বসে কার্ড খেলতাম। আমি আমাদের বাসাটা 3 ফ্ল্যাট, কিন্তু আমার বাসাটা হচ্ছে একতলা, মানে একতলার উপরে রুমটা। আচ্ছা, 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 তো আমার বাসা জানলা খুললে পুরো এলাকা দেখা যায়, আচ্ছা, পুরো এলাকা দেখা যায়, মানে যা আছে সব দেখা যায়। তো মানে আমরা একটা ডেভেলপড এরিয়া না ওই এলাকাটা, কিন্তু আচ্ছা। দেখা যায়। তো আমরা কার্ড খেলতাম। তো ওরা যখন কার্ড খেলতো, একদিনের ঘটনা বলি, আমরা কার্ড খেলতেছিলাম, হঠাৎ করে 3টা-4টার দিকে মসজিদ থেকে মনে হচ্ছে যে কে যেন দৌড়াচ্ছে এদিক ওদিক, মানে ছন 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 শব্দ, মানে হুরুস্থুল লেগেছে মসজিদের মধ্যে, মসজিদের ভিতরে। আচ্ছা। তো আমি তো শুনে অভ্যস্ত, কিন্তু ওরা অভ্যস্ত না। তারপরে সবাই শুনছে না? সবাই শুনছি আমরা। মানে ওইখানে একজন ছিল তারেক আজিজ নাম ওর, সাদ্দাম আমরা ডাক নাম, নিকনেম। তো সাদ্দাম বলছিল কি রে, আমি বললাম সমস্যা না তুই খেল। মানে আমি তো খেলবোই না এখন, আমি ঘুমাবো এখন লাইট টাইট বন্ধ করে ও ঘুমাবে, কাঁপতেছে। তো এটা কিন্তু আপনারা দেখেছিলেন মুখে দিয়ে যে ওই পাশে কি হচ্ছে? দেখা যাবে না তো, কিছু দেখা যাচ্ছে না, না। মসজিদ তো দেয়াল দেয়া। আচ্ছা, মসজিদ তো খোলা না, দেয়াল দেয়া। কিন্তু মসজিদের দেয়াল পেয়েছি আমরা একটু। আচ্ছা, কিন্তু ওই সময় কয়টা সময় তখন বাজে, তখন আপনি বলেন 3টা-4টা। সুতরাং ওই সময় তো আসলে নামাজেরও সময় না যে মানুষজন ওখানে নামাজ পড়লে পায়েল পরে কে নামাজ পড়তে যায়? আচ্ছা, ওই রকম একটা শব্দ, ওইরকম একটা শব্দ, খুবই অদ্ভুত ব্যাপার। পায়ের শব্দ একটা জিনিস, পায়েলের শব্দ একটা জিনিস।
রাইট। আচ্ছা, আমি তো আপনার কাছে আবার আপনার ঘটনা শুনবো। আপনাদের ওই এলাকাতে আপনাদের বাসার আশেপাশে আরো অনেক ধরনের ঘটনা ঘটে আপনারা বলছিলেন, এবং অনেকে অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছেন। হুম। এই যে বাচ্চাগুলোর কথা বললেন আপনি, যে দুজন বাচ্চাকে আপনি দেখেন, আপনার ওই সময় কেমন লাগতো? ভয় লাগতো না প্রথম? হ্যাঁ, আমি ক্লাস 8 থেকে একা থাকি। প্রথমে আমার একটা প্রবলেম ছিল, আমি ঘুমাতে পারতাম না। আমি রাতে বিভিন্ন জিনিস দেখতাম স্বপ্নে, যেটা আমাকে মানে আমি সকালবেলা মনে করতে পারতাম না, বাট আমার রাতে রাতে করতাম, এটা আশপাশে শুনতাম, কিন্তু ঘটনা সত্য এগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘটতো আমার সাথে। তো আমাকে অনেকভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, যেটা এক ডাক্তার বলছিল পরে যে ও বড় হলে ঠিক হয়ে যাবে, এটা কোনো প্রবলেম না। বিভিন্ন এই কবিরাজ টবিরাজ দেখে বলছে বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার এখনো মনে আছে স্পষ্ট, ভাট মসজিদের এক ইমাম সাহেব বলছিল যে আমাকে এই কথাটা, আমার এখনো এই কথাটা মনে আছে, যে ও যখন দেখে সহ্য করতে পারবে তারপর থেকে আর কাঁদবে না। ও আচ্ছা দেখে সহ্য করতে পারে না। আচ্ছা। আর যেটা মেন ব্যাপার, আমি যদি আমার ব্যক্তিগতভাবে বলি, এই একটু হার্ড হয়, অনলাইনে বলবো কিনা অন এয়ারে বুঝতেছি না, যে আমি 2-2.5 বছর বয়সে আমার মাকে হারাই, আমার ভাইকেও হারাই। তো আমি অনেক সময় ওনাদের দেখতাম, দেখতেন আপনি? আমি দেখতাম এমন দেখতাম ওরা আসতেছে আমার সাথে খেলতেছে, আমার মা আমাকে কোলে নিচ্ছে। কিন্তু আমার এটা এখনো মনে আছে, আমি যখন আমার দাদি মারা যায় 97-এ, হুম। তো আমি 96, আমার ছোট বোন হয়। আমার মা মারা যায় 93-তে। তো আমি 97-এ যখন দাদিকে বলি এই ঘটনাটা, তারপর থেকে আমার মা আর আমার সাথে আপনার কখনো কাছে দেখা করে কোনোদিন না, আর আসেননি? আমার কাছে আর কখনো আসে না। কিন্তু আমি আমার মাকে দেখতাম। তখন তো আপনার নিশ্চয়ই ভয় লাগতো না? ভয় লাগতো না, আমি বুঝতাম না। ওই তখন আপনাকে কোলেও নিয়েছে আপনি বললেন? হ্যাঁ, আমাকে কোলেও নিয়েছে, আমি আমার ছোট ভাইয়ের সাথে খেলেছিও। আচ্ছা। আমার খেয়াল আছে, কারণ না আমার তখন বয়স 7-8 বছর, আমি এমন না যে ভুলে গেছি, রাইট। আমার খেয়াল আছে। তো এরকম ঘটনা তো তারপরে আর কখনো আসেনি। আর এই যে আপনি দুটো বাচ্চার কথা বললেন, এই বাচ্চা দুজনকে কি শুধু আপনি দেখেছেন, না আপনাদের এলাকার অনেকে দেখেছে, এলাকার অনেকে দেখেছে? এমনকি এইভাবে দেখছে একটা মা কোলে নিয়ে ওই বাচ্চাগুলো হাঁটতেছে, তখন ধারণা করা হয়েছিল এটা ফাতেমা আন্টি হয়তো হাঁটতেছে বা একটা কোনো কিছু নিয়ে, কিন্তু এখনো এটা সিক্রেট, এটা কি আসলে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও ফিরে আসবো যদি সময় থাকে। আমরা পরবর্তী, আপনার সাথে রাব্বি এসছেন, আমরা রাব্বিও পুরান ঢাকা থেকে আসছেন, আমরা রাব্বির কাছে ঘটনায় চলে যাব। তবে তার আগে যেটা করব, কিছু SMS করে ফেলতে হবে আমাদেরকে। দেখতে পাচ্ছি যে রিয়া মিরবাগ গাজীপুর থেকে লিখেছেন যে স্টোরিটা, বা রাসেল ভাই এই স্টোরিটা আরো একবার বলা হয়েছে। কোন স্টোরিটা? যেটা আমি পড়লাম সেটা কি? আমাদেরকে এমডি খোকন, আচ্ছা না, তার মানে আপনি অডিও ক্লিপের কথা বলছেন না? অডিও ক্লিপ তো আরেকবার প্লে হওয়ার কথা না মনে হয়। ফিরোজ আমাদেরকে SMS করেছেন, এবং ফিরোজ আমাদেরকে বলেছেন যে ভয় বাড়ছে রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে জ্যোতি SMS করেছেন খুলনা থেকে। এছাড়া আমাদেরকে রমজান সিঙ্গার গাজীপুর থেকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন শুভ্র চিটাগং থেকে। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি যে SMS করেছেন, দেখতে পাচ্ছি মিথিলা খুলনা থেকে। 2 বছর ধরে SMS করি, বাট পড়া হয় না। এই যে পড়া হয়েছে আপনার SMS। আমাদেরকে আরেকজন মিথিলা যাত্রাবাড়ি থেকে SMS করেছেন। 4 বছর পরে তিনি এই ফার্স্ট তার SMS পড়ার জন্য তিনি থ্যাঙ্কস জানিয়েছেন। আমাদেরকে শাহরিয়ার যাত্রাবাড়ি থেকে SMS করেছেন, টাকার স্টোরি তার কাছে অসাম লেগেছে। আমাদেরকে এছাড়া SMS করেছেন লামিয়া। উপল আমাদেরকে SMS করেছেন শান্তিনগর থেকে। 5 বছর আগে একবার তিনি ছাদ থেকে পড়ে গিয়েছিলেন, ঠিক ওইখানে বসে আজকে আবার ভূত এফএম শুনছেন। আজকে ভাই পরিচয় না, কারণ আমরা চাই যে প্রতি এপিসোডে আপনারা আমাদের সাথে থাকুন। গোলাম রাব্বি আমাদের মিট ফুড থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করে বলেছেন যে ভূত এফএম এর প্রতি মানুষের ভালোবাসা এই শোকে নিয়ে যাবে সত্যি বহুদূর। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন মিম এবং জিম ময়মনসিং থেকে, এবং আমাদেরকে SMS করেছেন মানিক গভর্নমেন্ট, আচ্ছা কি পড়তে পারলাম না, কোন স্কুল। আচ্ছা, আমাদের এছাড়া ফেসবুকে অনেক কমেন্ট রয়েছে, সেই কমেন্ট গুলো আমরা এক একে পড়বো ইনশাল্লাহ। তার আগে আমরা একটা ছোট বিরতি নেই, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আর এই যে ঘটনাটা বলতেছিল যে 2 বার, সে ইনি আরেকটা ঘটনা কিছুদিন আগে পাঠিয়েছিল। আচ্ছা, আরেকটা ঘটনাই পাঠিয়েছিলেন উনি, সেই ঘটনাটা এবং তারপরের ঘটনা এটা। আচ্ছা, থ্যাংক ইউ। Bhoot FM, the night
comes alive with ramming fawn. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম। ঘড়িতে সময় রাত 1:28। আমি রাফেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর অনেকেই লিখছেন দেখে মনে হচ্ছে যে শীত যেমন আশি আশি করেও আসছে না, ভয়টাও তেমন আশি আশি করে কিন্তু চলে এসেছে। শীতের সাথে মিলিয়ে যায়নি ভয়টা। আমাদেরকে জন এস ক্রিস্টোফার লিখেছেন, পুরান ঢাকার ঘটনাটা সবচেয়ে জোস, বেস্ট হয়েছে, এরকম ঘটনাই চাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে কংগ্রেচুলেশনস আপনাদেরকে যারা পুরান ঢাকা থেকে এসেছেন। ভূত এফএম রক্স আমাদের লিখেছেন বাপ্পি রহমান। আমি ফেসবুক থেকে পড়ছি কিন্তু এগুলো, www.facebook.com/radio.fupi। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে লিখেছেন মহেশুর রহমান, লিখেছেন বেস্ট। আমাদেরকে সাব্বির বুলবুল লিখেছেন ওয়ান অফ দ্য বেস্ট। আমাদেরকে এমডি শামীম লিখেছেন কালকে এক্সাম, সো আজকে থাকতে পারছি না, গুড নাইট। ওকে, আপনি পরে শুনে নেবেন, কোনো সমস্যা নাই। আমাদেরকে এছাড়াও শফিকুল ইসলাম শারেক আমাদের এসএমএস করেছেন, লালবাগের ঘটনাটা তার কাছে ভালো লেগেছে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আলাপ স্পিকিং লিখেছেন, আমি কাতারে থাকি, ব্যস্ততার কারণে লাইভ শুনতে পাই না, ডাউনলোড করে শুনতে হয়, আজ লাইভ শুনছি। থ্যাংক ইউ, এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে শোনার জন্য অনেক 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 ধন্যবাদ। আমাদেরকে আমার যে পেজটা রয়েছে সেখানে লিখেছেন মিঠু বাবু লিখেছেন ভূত এফএম ইজ অসম। আমাদেরকে বাপ্পি রহমান লিখেছেন ভূত এফএম রক্স। আমাদেরকে সাইম খান সুরজ লিখেছেন গল্পের সাথে ভয় কি বোনাস, অনেক ভয় লাগছে রাসেল ভাই। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন, এখানে কমেন্ট করেছেন আরো অনেকেই। এসএমএস করছেন, যারা এসএমএস করতে চান মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে যারা ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আমাদেরকে যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান, তারা চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। আমরা পরবর্তী ঘটনায় যাই। আমাদের সাথে রাব্বি আছেন পুরান ঢাকা থেকে। রাব্বি, আপনার এলাকায়, আমি আপনার ঘটনায় যাওয়ার আগে একটা কথা বলবো যে আপনি খুব একটা অদ্ভুত কথা বলবেন যে আপনার এলাকায় একবার সুমন ভাইয়ের স্টুডিওতে সেরকম কাছাকাছি একটা জিনিস বলেছিল। আপনি বললেন যে আপনাদের পুরান ঢাকার লালবাগ যে এলাকা বা যে এলাকায় আপনি থাকেন, সেই এলাকায় বস্তা রিলেটেড একটা ঘটনা বলছেন। কি বলেন তো, কি হয় এটা? হ্যাঁ, যে এরকম যে অনেক সময় রাতে যারা বাসায় ফিরে বিভিন্ন কাজের থেকে, তো তারা দেখে যে তারা যখন হাঁটতে থাকে রাস্তায়, তার পেছন থেকে দেখা যায় একটা বস্তা গড়াগড়ি খেয়ে খেয়ে তার পিছনে পিছনে আসতে থাকে। যদি সে থেমে যায়, বস্তাটাও থেমে যায়। যখন সে কোনো সাহসী লোক যদি মনে করে যায় সামনে যে দেখি বস্তাটা কি, তখন দেখা যায় বস্তাটা আবার পেছনের দিকে যেতে থাকে। তো এভাবেই অনেকেই দেখছে বিভিন্ন ঢাল দিয়ে নামতেছে বস্তা। তো এটা বিভিন্ন দেখা যায় যে আমার বন্ধু ফাদ বলে গেল যে নদীর তীর যেটা, তো আমাদের দেখা যায় বুড়িগঙ্গার তীর যেটা বেরিবাদ, তো এখান থেকে নামতে গেলে ঢালটা আছে, এখনো একটা ঢাল জায়গা। আচ্ছা, তো ওই ঢালটার মধ্যে একটু বেশি দেখা যায়। ওই ঢালগুলো গেছে কয়েকটা গলির মধ্যে দিয়ে, যেমন একটা গলিতে একটা ঢাল, আবার কিছু দূর গেলে একটা গলিতে একটা ঢাল। ওই বিভিন্ন ঢালের মধ্যেই ওই বস্তাগুলো পাওয়া যায়। যে নামতেছেন খুব শুনশান সেই ঢালের মধ্যে বস্তা পরে তার পেছনে আছে। আচ্ছা, আপনাদের এলাকার খুব ভয়ঙ্কর একটা ঘটনা তাহলে আমরা শুনি। যে ঘটনাটা আসলে মোটামুটি সবাই জানে এলাকার, এবং যে কেউ যদি খবর নেন তাহলে সেটা সম্পর্কে জানতে পারবেন। এরকম একটা ঘটনা আমরা তবে শুনি। ফাহাদ যেরকম চমৎকার করে বললেন, আশা করছি যে আপনার ঘটনাটা শুনেও সবাই আরো বেশি উৎসাহী হয়ে যাবেন। এটা খুব অনেক আগের ঘটনা, তখন আমি ক্লাস 7-8 পড়ি, 2003 এরকম। তো একদিন এক রাতে, তো আপনি হয়তো জানেন যে লালবাগের বিয়ের শো গুলো অনেক রাত পর্যন্ত হয়ে থাকে। তো এরকমই আমি এক বিয়ের দাওয়াত খেয়ে রাতেই ফিরতেছিলাম একা। তো ফেরার পথে আমার বাসা যেতে মেন রোড দিয়ে যাওয়া যায়, তো আমি কিছু দূর আগে মাঝে একটা গলি পড়ে, আমি ভাবলাম যে মেন রোড দিয়ে যাওয়ার দরকারটা কি, খুব শর্টকাটে গলিটা দিয়ে পার হয়ে যাই। তো ওই গলিটার কিছু বদনাম আছে আর কি, যে লোকমুখে বলা গলিটা ভালো না, এবং অনেকে অনেক হ্যাজমেন্ট হয়েছে সেই গলিতে। তো আমি আর সেই কথা মাথায় না রেখে গলিটার মধ্যে ঢুকিয়ে পড়ি। তো গলিটার মাঝখানে যেতে 3 রাস্তার মোড়ের মতো, সেখানে একটা ডাস্টবিন, বিভিন্ন বিল্ডিং ফ্যামিলি বাসায়। আচ্ছা, তো ওই ডাস্টবিনের কাছে যেতেই হঠাৎ করে দেখি যে একটা বসে আছে, সেজে একটা লোক, মেয়ের আকৃতি বসে আছে। তো আমি ফার্স্ট এত খেয়াল করিনি, ভাবলাম যে হয়তো বা কোনো ভিক্ষুক টিক্ষুক বা বসে থাকতেই পারে। তো কাছে যেতেই দেখলাম ঘুমটা দেয়া বউ বেশে বসে আছে।
তো আমি যে ফার্স্টে খুব থমকে গেলাম, কি এটা? তো ফার্স্ট মনে হলো যে বিয়ে বাড়ি থেকে আসছি, বউ থাকতেই পারে। তো এরকম ভাবার কিছু আরেকটু আগে বাড়তি যে দেখি একটা দুইটা করে পুরো গলিটাই সেই বউ সাজে বসে মানে অনেক দিয়ে ভরে গেল। তো এখন তো আস্তে আস্তে ভয় লাগা শুরু হয়ে গেল। তো আমি তখন আর ডিসিশন নিতে পারতেছিলাম না যে কি করব। একবার ভাবলাম পিছনে দৌড় দেই, তখন নিজেকে আর ঠিক মতো সামলাতে পারছি না, পুরো হাত পা জমে যাচ্ছে। তো আস্তে আস্তে দেখলাম এক প্রকার গঙ্গানি আওয়াজ শুরু হলো, নাকি সুরের কান্না যেটা বলে, যে মেয়েরা যে প্রকার কান্না করে সেরকম আস্তে আস্তে কান্নাটা বাড়তে থাকলো। তো আমারও ভয়ও বাড়তে থাকলো আস্তে আস্তে। তো আমি দাঁড়াতে থাকতে থাকতেই ওইখান থেকে বউ যেগুলো সে যে বসেছিল সেগুলো দাঁড়াতে থাকে। এভাবে আস্তে আস্তে দাঁড়ালো। তো এক প্রকার নড়াচড়া তারা শুরু করলো। আস্তে আস্তে সবাই একটু একটু করে ঘুমটা খুলতে শুরু করলো। তখন আমি একজনকে নোটিস করলাম যে কি এটা। আমি তখন যেহেতু ছোট, এতটা সাহসও নাই, আবার এতটা ভয় পাচ্ছি সেরকমও না। তো একটু নোটিস করতে দেখলাম যে বিভৎস এক চেহারা, আচ্ছা। মাথায় চুল, মেয়ের আকৃতি, খুব কুৎসিত, আর একটা চোখ আছে, আর একটা চোখ সেরকম গর্তের মতোই পিক পিক করে জ্বলছিল, দাঁতগুলো সামনে দিয়ে বের হওয়া। তো এরপর দিকে মানে আমার দিকেই আস্তে আস্তে হাঁটতেছিল। এরপর থেকে আমি আর মানে কিছু বাড়তে যে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। এরপর কোনো ঘটনা মনে নেই। পরবর্তী সকালবেলা শুনি যে আমি বাসা যেতে দেরি হওয়াতে আমার আব্বু খুঁজতে বের হয় এবং সে গলিতে আমাকে খুঁজে পায়। তো সেখান থেকে আমি সকালবেলা জানতে পারি যে আমি ওখানে শুয়েছিলাম গলিতে। তো সেরকম কোনো ক্ষতি হয়নি। এই ঘটনা কিন্তু আমি মানে আপনাদের যে বউ দেখার ঘটনা যে রাস্তার পাশে, এই ঘটনা কিন্তু আমি বিভিন্ন জনের কাছেই শুনেছি যে পুরান ঢাকায় এরকম একটা প্রচলিত একটা ব্যাপার আছে। অনেকে বলেন যে ওই সে ড্রেন থেকে তুলে ময়লা খাচ্ছে, হ্যাঁ হ্যাঁ right. এরকম ধরনের বেশ কিছু ঘটনা কিন্তু ওখানে আছে। আপনাদের ওইখানে তার মানে এই যে বউয়ের কথা বলছিলেন, তাকে অনেকেই দেখেছেন। হ্যাঁ, এটা আমাদের এলাকায় প্রচলিত বলতে এরকম অনেকের সাথে ঘটেছে। কাউকে হয়তো বা দেখা যাচ্ছে যে চর মেরে গেছে বা ধাক্কা মারতো, এরকম করে বিভিন্ন তান্ত্রিক, অনেকে তান্ত্রিক রেখেছে। বা ওই গলিতে একটা মাদ্রাসা আছে, সেখানকার হুজুর বলেন আরো ইমাম সাহেবরা আছেন, যাদেরকে তারা ওখানকার যেটা বললো যে ওখানকার মানে যে বউ যেটা, সেটা একটা মেয়াকে এরকম 7টা আছে পেতনি। তো এই 7 জায়গা ছড়িয়ে আছে, তার মধ্যে ওই জায়গায় একটা যারা 1000 বছর আগে থেকেই এখানে বাস করতেছে। আর এরকম আরেকটা বোনের ঘটনা, যেটা আমাদের এলাকায় এক ছোট ভাই মাদ্রাসা পড়ে, ও ওকে পজেস্ট করে। এবং যখন ও পজেস্ট করে মাদ্রাসা স্টুডেন্ট, তো দেখা যাচ্ছে যে ও পজেস্ট হওয়ার পর ও বিভিন্ন ডোবা, ডাস্টবিন, ঠিক ওইসব জায়গায় যে দাঁড়িয়ে থাকে, মাদ্রাসা যাচ্ছে না, এবং বিভিন্ন অদ্ভুত আচরণ, যাকে পাচ্ছে খামচানোর চেষ্টা করছে, বিভিন্ন পজিটিভ অ্যাক্টিভিটিস দেখানো শুরু করে। তো যখন তাকে ইমাম সাহেবের কাছে নেওয়া হলো, তখন ইমাম সাহেব ওই একটার সাথে মানে যে পেতনি, তার সাথে কনভারসেশন করার পর মানে ইমাম সাহেব যেটা বললো, ও নাকি ওকে পছন্দ করছে এবং ওকে বিয়ে করতে চায়। আচ্ছা। তো ছেলেটা বয়স 10 থেকে 12 বছর হবে। তো বললো যে ওকে খুব পছন্দ হয়েছে, ও দাঁড়িয়েছিল ওর গাছটা নিচে, এবং তাকে খুব পছন্দ হয়। তো ইমাম সাহেব অনেক কিছু করে তাকে ওই পজিটিভ এখান থেকে রক্ষা করে, এখন মোটামুটি সে সুস্থ। ওকে, আমরা একটু আরজু ভাইয়ের কাছে আবার চলে যাই। আপনাকে থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। এবং তার মাঝখানে আমরা কিছু SMS পড়ি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিখছেন যে রাসেল ভাই ভয় লাগছে তবুও মজা। আব্দুল কাইয়ুম ফেসবুকে লিখেছেন আমাদেরকে। রূপকথার রাজকুমারী লিখেছেন হাই আমাদেরকে। ছাড়াও রনি লিখেছেন রাসেল ভাই আমার কাছে অনেকগুলো স্টোরি আছে যা আমার লাইফে ঘটেছে, আমি এগুলো কিভাবে পাঠাবো একটু রিপ্লাই করবেন। আচ্ছা, এটা কিন্তু এতদিন আমরা মোটামুটি 4 বছরের বেশি করছি রনি। আপনি জাস্ট আপনি তো ইমেইল করতে পারেন, যেহেতু ফেসবুক ইউজ করছেন, সুতরাং ইমেইল অবশ্যই করতে পারেন। আপনি ইমেইলে আমাদেরকে এই ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। আপনি চলে যান আপনার ইমেল অ্যাড্রেসে, আপনার ইমেল অ্যাড্রেস থেকে আমাদের মেইল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@babyfufti.fm, which is BHTTFM@radioFOORTI.FM। এবং এখানে গিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে লেখা জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে।
আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে লিখেছেন অমিত কুমার সর্দার। ভাই আমি অমিত, আমার মানে তার কমেন্টটা পড়া হবে না এরকম তিনি ভেবেছিলেন, বাট আমি পড়ে ফেললাম। এবং এমডি আরিফুল ইসলাম আমাদেরকে এখানে কমেন্ট করেছেন এবং লিখেছেন, ভাই আমি আরিফ, ভূত এফএম শুনছি বগুড়া থেকে। ফেসবুকের কমেন্ট গুলো পড়ছিলাম, আপনি যদি ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/bhutfm.russell অথবা www.facebook.com/radio.futi। পাপড়ি ভূতের গলি থেকে আমাদের এসএমএস করেছেন রাসেল ভাই, ভয়ঙ্কর কুফুরির শিকার এমন কেউ কাউকে নিয়ে কি হাজির হয়, কেমন হবে বলেন তো? আপনি চলে আসেন, অবশ্যই চলে আসেন, নেক্সট উইকে আপনি চলে আসেন, আমাদেরকে একটা ইমেল দিয়ে আসতে পারলে আরো বেশি ভালো। যদি এরকম ভয়ঙ্কর কুফুরির শিকার কেউ হন তাকে নিয়ে আপনি অবশ্যই আসবেন, এবং আশা করছি যে নেক্সট উইকে আপনাকে পেয়ে যাব। একটা ইমেল দিয়ে দিলে আরো খুশি হব। পাপড়ি কিন্তু এর আগেও আমাদের ভূত এফএমে এসেছেন এবং ঘটনা নিয়ে এসেছেন, চমৎকার ঘটনা বলেছিলেন। আমাদেরকে সাদিক যাত্রাবাড়ি থেকে এসএমএস করেছেন, বাদশাহ নরসিংদী থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আজকে সকালে তার হায়ার ম্যাথ এক্সাম এবং তিনি ভূত এফএম শুনছেন। আমার তো এই দিন ভূত এফএম শোনাকে আমি তো নিজে মানে হায়ার ম্যাথের আগের দিন আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত। শাওন আমাদের এসএমএস করেছেন ঢাকা থেকে, আই লাভ ভূত এফএম লিখেছেন। এফএম ফিরোজ আমাদের লিখেছেন, নিলয় ভাইকে ভয় দেখাচ্ছি জয়দেবপুর থেকে। আমাদেরকে রাহাত যশোর লিখেছেন যশোর থেকে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শরীফ কাজীপাড়া মিরপুর থেকে, এবং পুরান ঢাকার ঘটনাটা বেশ চমৎকার লেগেছে তার কাছে। রাফায়েত চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন ভূত এফএম অসাম, শুনছি ফ্রেন্ডদের সাথে। আচ্ছা, আমি চলে যাই আবারও আরজু ভাইয়ের কাছে। আরজু ভাই, আপনি বলছিলেন যে আপনার কাছে ঢাকার মিরপুরের ঘটনা আমরা আবার পরে আসবো। মানিকগঞ্জ না কোথাকার একটা ভয়ঙ্কর ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা একটু শুনে আসি। আচ্ছা আসল ভাই, সেটা হচ্ছে 1997 সে বছর আমার নানা মারা যায়। তো নানার বাসাটা ছিল মফস্বলে, আর ওনার কবরটা দেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। তো উনি ওই এলাকার একটু বিশিষ্ট লোক হওয়ার কারণে ওনাকে 2-3 বার জানাজা দেওয়া হয়। আচ্ছা, তো জানাজা দেওয়ার পরে তো যখন কবর দেওয়া হয়ে যায় তখন সবাই ব্যাক করে মফস্বল শহরে। তো আমার আর আমার কাজিন মাসুমের ওর একটু দেরি হয়ে যায়, সন্ধ্যায় হয়ে যায়। তো আমরা দুজন দুইটা ফনিক সাইকেল নিয়ে রওনা হই, মানে 3-4 কিলো আমাকে মফস্বলে আসতে হবে, এরকম একটা ডিস্টেন্স। তো এই 3-4 কিলো আসতে হলে আমাকে একদম চক, যেটা আর কি মানে চারদিক দিয়ে ক্ষেত আর কি, মাঝখান দিয়ে রোড চলে গেছে, একদম খুবই অন্ধকার ছিল সেই দিনটা, সেই সন্ধ্যাটা। তো আমরা দুইজন আস্তে আস্তে করে সাইকেল নিয়ে আগাচ্ছি। তো হঠাৎ করে মানে একটা জায়গায় এসে আমার কাছে একটা মানে কানে এরকম একটা শীষ দেওয়ার মতো একটা সাউন্ড হলো, মানে খুবই তীক্ষ্ণ একটা সাউন্ড। হ্যাঁ, মানে খুবই মানে একটা শীষ দেওয়ার মতন একটা প্রচন্ড একটা তীক্ষ্ণ সাউন্ড হয়েছে। তো এই সাউন্ডটা হওয়ার পরে তো আমি আরো একটু জোরে সাইকেল চালানোর চেষ্টা করতেছি। আমি মনে করছি আমি অনেক দূর চলে গেছি, হ্যাঁ। তো বাম পাশে তাকায় দেখি যে আমার বাম পাশে একটা হিজল গাছ আছে ওখানে। তো হিজল গাছ দেখতে পাচ্ছি, হিজল গাছটা আছে আমার বাম পাশে। তো আমাকে কিন্তু ক্রস করে চলে যাওয়ার কথা অনেক দূরে, কিন্তু আমি যেতে পারতেছি না। আই ডোন্ট নো আমি যেতে পারতেছি না কেন, আমি বুঝতেছি না। আমি সাইকেল প্যাডেল মেরে যাচ্ছি, সাইকেল এখানে স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। সাইকেল যে আপনি এক ধরনের ব্যায়াম করেন, একটা সাইক্লিং আছে যেটা, বা সাইকেল স্ট্যান্ড তুলে দিয়ে চালা যায়। হ্যাঁ দ্যাটস রাইট, হ্যাঁ এরকম অনেক এক্সারসাইজ করে যেটা, সেরকম মনে হচ্ছে যে আমি প্যাডেল দিচ্ছি জোরে জোরে জোরে, কিন্তু এটা আগাচ্ছে না, স্ট্যাক হয়ে আছে। এই অবস্থাতে আমি খুব জোরে একটা চিৎকার দিয়ে মাসুমকে বললাম যে মাসুম থাম। ও একটু আগে চলে গেছিল সাইকেল নিয়ে, আমি বললাম যে মাসুম থাম। তো এই কথাটা বলার পরে তখন ও আমাকে বলছে, যেটা আমি শুনেছি এখান থেকে, যে হ্যাঁ আপনি যেভাবে পারেন এইখান থেকে চলে আসেন, আমার কাছে চলে আসেন, আপনি যেভাবে পারেন। সে আসছে না, সে আসতেছে না, সে স্থানীয়, হ্যাঁ ও আসতেছে না এদিকে, আমাকে শুধু বলতেছে আপনি যেভাবে পারেন ক্রস করে এটা চলে আসেন। তো আমি যেহেতু আগাইতে পারতেছি না, তখন আমি তো বুঝছি কিছু ঝামেলা আছে। তো আমি দোয়া দূরত পড়া শুরু করে দিছি। তো দোয়া দূরতে একটা সময় দেখেছি আমি পড়ে গেছি ওই জায়গাটা, কিন্তু আমি বাম পাশে দেখলাম যে হিজল গাছটি স্টিল এখানেই আছে, পড়ে গেছি। তো পড়ে যাওয়ার পরে আমি দাঁড়াইয়া সাইকেলটা নিয়ে হাতে নিয়ে হেঁটে ওর কাছে গেছি। তো ও আমাকে দেখে বলছে, না ঠিক আছে আরজু ভাই, কিছু বলার দরকার নেই, আপনি সামনে আগান, আসেন আমি বলতেছি। তো আমার কি হয়েছে, এখানে কি সমস্যা? বলছে আরজু ভাই, হিজল গাছটা তো এমনিতে 200-300 বছর এটার বয়স, আর এখানে অনেক কিছু দেখে, অনেকে ভয় পায়। তো আমি বললাম তুই কি দেখছিস? এক্স্যাক্টলি, আমি জানতে চাচ্ছিলাম যে উনি কি দেখছেন, যে আসলেন না কেন গেলেন? তুমি আসলা না এখানে, আমি তখন ডাকলাম। তো ও যেটা বললো, যেটা হচ্ছে ও দেখছে যে এখানে ওই জায়গাটায়, মানে আমি যেখানে ছিলাম সেখানে পুরো একটা মানে ঘূর্ণির মতন বালু, মানে ধুলাবালিতে উঠতেছে এরকম একটা, দেশের বাড়িতে বাউকুড়ানি বলে, হ্যাঁ
মানে এরকম ঘূর্ণিতে যেটা উড়ে আমাকে দেখা যাচ্ছে না। আপনাকে দেখা না, যাচ্ছে ও আমাকে দেখতে পাচ্ছে। কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছে, আপনি যখন আমাকে আমি থামতে বলেছেন, হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রথমে দেখছে যে হিজল গাছটা এখানে আমি আছি এবং আমাকে দেখা যাচ্ছে না, এবং পুরো একদম পাতা টাতা নিয়ে একদম মানে বালুর মতন একটা ঝড়ের মতন হচ্ছে শুধু আমার ওই জায়গাটা, আমাকে কেন্দ্র করে। ঠিক আছে, ঝড়ের মতো হচ্ছে ওইটা আমাকে ও দেখতেছে। আর সেই হিজল গাছটা উপরে নাকি ও দেখতে পাচ্ছে এটা কালো নিকোষ একটা খুব অদ্ভুত একটা জিনিস, কালো একটা খুবই কালো অন্ধকার মতো। ও যে হিজল গাছের নিচে খুব ঘুরপাক খাচ্ছে, রাউন্ড দিচ্ছে, আর আমাকে এখানে তো পুরো দেখতে পাচ্ছে। আমি কিন্তু এখানে আমি কিন্তু বুঝতেছি না যে এখানে কোনো বাতাস হচ্ছে কিনা, কিছুই কিন্তু না, নর্মাল ওকে আমি দেখতে পাচ্ছি যে ওখানে এক জায়গায় দাঁড়াইছে সামনে। তো এই কাহিনীটি করার পরে আমি যখন ওকে বললাম যে ঠিক আছে, আমি বুঝতে পারছি যে ওর বাসায় যাই, বাসায় যে বাদ বাকিটা শুন। তো ওইখানে নাকি রাসেল ভাই অনেকেই ভয় পেয়েছে, যদিও এখন এই গাছটা নাই, 3-4 বছর খুব আগে। অদ্ভুত একটা জায়গা, হ্যাঁ, অদ্ভুত কথা right. বলেন আপনি। আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো এবং আপনার একটা ঘটনা, আরেকটা ঘটনা আমরা শুনবো। তার আগে আমরা ছোট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। কেউ যাবেন না, আমাদের সাথেই থাকুন, কোথাও যাওয়ার দরকার নেই। এবং আরো একটা ঘটনায় ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night comes alive with Ramin. ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তা লাচির সাথে চলছে ভূত FM। আমি রাস্তা লাচির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আচ্ছা, সময় খুব কম, আমরা আপনার ঘটনাটা শুনে ফেলি। আচ্ছা ঠিক আছে রাসেল ভাই, এই ঘটনাটা হচ্ছে 1985 এর দিকে, যখন আমার বাসা রিলেটেড আচ্ছা। ফিরে আসতেছে এখানে। তো যখন আমাদের এখানে আমরা যখন মিরপুরে আসি, তো তখন এখানে এত মানুষ ছিল না, একদম খুবই কম মানুষ ছিল। আর আমাদের বাসার পাশে ছিল একটা নদী, মানে এখন খাল আর কি, তখন খাল ছিল, এখন কিছু না, এখন তো বিল্ডিং টিল্ডিং উঠে গিয়েছে। আর খালের ঠিক ওই পাশেই মানে অপোজিটেই ছিল একটা মানে জঙ্গলের মতো। আচ্ছা। এবং এখানে দেখা গেছে যে এই জঙ্গলটার মধ্যে অনেক তাল গাছ ছিল, সারি করে বেঁধে, কেউ হয়তো বা তাল পারতো ওখান থেকে সামথিং। তো আমাদের বাসা থেকে দেখা যেত, খুব স্পষ্ট দেখা যেত জায়গাটা। তো আমাদের বাসা ছাদে, একতলা বাসা, তখন ছাদে উঠলে একদম মোটামুটি স্পষ্ট সবকিছু দেখা যেত। তো সন্ধ্যার সময় আমার 3 বোন ওরা ছাদে উঠতো, সাথে আমি উঠতাম। তো ওরা একটা জিনিস খেয়াল করছে যে একদিন সন্ধ্যার সময় যে ওই একটা তাল গাছ থেকে একটা মানে আগুনের মতো, আমাদের এখান থেকে দেখা যাচ্ছে একটা ফুটবলের মতন, ওইটা আগুনের মতন একটা গোল, সেটা একটা রাউন্ড করে আরেকটা তাল গাছে যাচ্ছে, আচ্ছা। রাউন্ড করে ওই তাল গাছটা থেকে আরেকটা তাল গাছ যাচ্ছে, তো এরকম করে যাচ্ছে একটা থেকে। তো এটা দেখার পরে ওরা প্রথম খুব ভয় পেয়ে যায়, ওখানে কেউ নাই আশেপাশে, এরকম একটা জিনিস দেখলো, আগুনের গোড়াটাই। জাস্ট রাইট। আচ্ছা। তো ওরা তো সাথে সাথে নিচে চলে আসে। তো আসার পরে আর আম্মুকে বলে না, জিনিসটা ভাইয়ের সাথে শেয়ার করে। আমার যে ভাইটা বড় ভাই, তো ওকে বলার পরে ও বলে যে ঠিক আছে, এটা কি আমি দেখবো। ও যখন ছাদে উঠে সেটা আর আমরা দেখি না। সন্ধ্যার পরে যখন ছাদে উঠো তখন সেটা একদম নাই, 2-3 ও ট্রাই করছে, দেখতে পারে নাই। একদিন আপুরা আবার যাই হোক আবার ছাদে ওঠা শুরু করছে। তো ওঠার আমরা গল্প করছি, হঠাৎ করে আমার ছোট আপু বলতেছে যে আচ্ছা এটা কি বলার পরে সাথে সাথে আমরা পিছনে তাকাই দিকে আমাদের ঠিক বাসার ঠিক উপরে 8-10 হাত উপরে হবে একটা বড় 5 ফিটের একটা ব্যাসের একটা আগুন জাস্ট দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে, এটা দেখার পরে একদম কাছে, তো বুঝতে পারতেছেন যে একদম সবাই খুব ভয় পেয়ে গেছে, ভয় স্ট্যাক হয়ে গেছে, লড়তে পারতেছিল না। এবং এটা করার পরে আমরা মানে বলতে গেলে দৌড়ে চলে আসি নিচে। তখন আম্মুর সাথে শেয়ার করি ব্যাপারটা। তো তখন আম্মু তো বল ঠিক আছে, তোমাদের আর যাওয়ার দরকার নেই ছাদে, আর সন্ধ্যার সময় তো অবশ্যই প্রশ্নই ওঠে না। তো এগুলো করার পরে ভাইয়াকে যখন বলা হচ্ছে, ভাইয়া বলছে ঠিক আছে আমি যাই দেখবো যে কি হয়েছে, তাল গাছ এখানে কি যায় বা এই জিনিসটা এখানে আসে কেন। তো ভাইয়া কি করছে, ভাইয়া এক ফ্রেন্ডকে নিয়ে ওই খালটা পার হয়ে জঙ্গলের কাছে যায়। যাওয়ার পরে ওই তাল গাছে যেয়ে দেখে যে তাল গাছের মধ্যে অনেক বড় বড় পেরেক গাড়া, সাথে হচ্ছে অনেক কাগজ মোড়ানো, কিছু কাগজ পড়ে আছে, দেখা গেছে ওই আরবি টারবি লেখা, এরকম কিছু হইতে পারে। তো এটা করার পরে ভাইয়া বলছে না জায়গাটা তুমি ভালো না। তো ও আর ফ্রেন্ডটা চলে আসতে থাকে, এই সময় একটা লোকের সাথে দেখা। তো লোকটা বলে কি ব্যাপার আপনারা এখানে? তো ভাইয়া বলে যে হ্যাঁ আমরা এরকম দেখি এটা আগুনের মতন। তো লোকটা রিপ্লাই দেয় যে না, এখানে জায়গাটা অনেক খারাপ, আপনারা আইসেন না এদিকে। আর লোকটা একটা ইনফরমেশন দেয় ভাইয়াকে যে একটা কুয়া আছে, কুয়াটার কাছে নিয়ে যায় পাশেই। কুয়াটা পরিত্যক্ত এবং উপরে কিছু আর কি দিয়ে ঢাকা ছিল। আচ্ছা। তো তখন ভাইয়াকে বলে যে দেখেন এই কুয়াটা 1971 এখানে
মুক্তিযোদ্ধারা রাজাকাররা মুক্তিযোদ্ধারা আচ্ছা, জবাই করে ফেলতো এখানে। অ্যাকচুয়ালি বাস্তবে আমাদের মিরপুরে কিন্তু অনেক বদ্ধভূমি আছে। রাইট। হ্যাঁ, আপনারা সবাই মাঝে জানে মধ্যে এটা। শুনলেন যে এখান থেকে হারবোর সত্যি। পাইছে, ওখান থেকে একদম। পেয়েছে, খুলি পাই, মিউজিয়ামে মিউজিয়ামে কিন্তু নিয়ে যায়। রাইট, আমরা হচ্ছে একদম বিজয়ের মাস, সুতরাং Right. এরকম একটা ঘটনা দিয়ে শেষ করছি এবং আগুনের গোলা দেখতে পেয়েছিলেন আপনারা ওইখানে, রাইট? জি জি। এবং তার কারণটা আপনারা শুনলেন, খুবই অদ্ভুত একটা কারণ। এবং আপনারা সবাই জানেন, আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে সত্যি আপনারা যদি আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থাকে, আরো এরকম কোনো ঘটনা আপনাদের জানা থাকে, যে ঘটনাগুলো আপনারা শেয়ার করতে চান, এবং যে ঘটনাগুলো আসলে এইরকম মানে কি বলবো যে বদ্ধভূমি রিলেটেড যদি কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদের জানাবেন। এবং আমরা শেষ করতে চাই আজকে, এবং চাই যে প্রতি সপ্তাহে আপনাদেরকে এরকম দারুণ দারুণ সব ঘটনা উপহার দিতে। সেই জন্য একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই আপনাদের ঘটনা 18টা